আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজমল তার বড় ভাই আদিল শেখের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। 2012 সালে এটি ঘটেছিল আদিল সাহেবের সাথে, এবং তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটি আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাচ্ছি আদিল শেখের ঘটনায়। 2012-র কথা। তখন আদিলরা চাষাবাদ করতেন। তাদের বিশাল একটা জমি ছিল, সেখানে তাদের চাষাবাদ হতো, নিজেরা চাষাবাদ করতেন এবং একটা অংশ তারা লিজ দিতেন অন্য মানুষকে। তো যাই হোক, তো এই ফসলের মাঠে চাষাবাদের জন্য পানির প্রয়োজন হতো। যখন পানির সময়, মানে চাষাবাদের যেই সময়টা পানি লাগে, তো সেই পানির ব্যবস্থা তারা করতেন পাম্প দিয়ে, এবং এই পাম্পটা আজমল শেখদের পরিবার মানে নিজেরা এটা মেনটেন করতেন। কখনো তাদের বাবা, কখনো আদিল শেখ, কখনো আজমল, তারা বিভিন্ন সময় গিয়ে গিয়ে এই পাম্প মেনটেন করতেন, পানি যখন নাকি ছাড়তে হতো বা বন্ধ করতে হতো। তো এটা করার জন্য তাদের একটা ঘর ছিল সেখানে, সেই ঘরটাকে তারা পাম্প ঘর বলতো। তো পাম্প ঘর বলতে শক্তপোক্ত কোনো কিছু না, এটা একটা কুড়ে ঘরের মতো অনেকটা। এইটা ওই ওখানে যে পানির পাম্প আছে, এই পানির পাম্পটাকে মানে মূলত কভার করে রাখার জন্য, আর যে ওখানে থাকবে রাতে পাহারা দিবে সে বা ছাড়বে বন্ধ করবে, তার থাকার একটা ব্যবস্থার জন্য আর কি করা। একটা চৌকি আছে, এবং ওই পাম্পটা তো বসানো এখানে, তার ওই পাশে একটা চৌকি আছে, আর খড় টড় একদম মানে স্ট্যাক করে রাখা, একটু উঁচু করা জমির মধ্যে একটা কর্নার একটু উঁচু করে নিছে। আর পাম্পঘরের সামনে যে আইল আছে, ওই যে ক্ষেতের আইল, সেটা দিয়ে হেঁটে সোজা চলে গেলে একদম সোজা সেইখানে এক জায়গায় গিয়ে তাদের যে ক্ষেত শেষ হয়েছে আর কি, তাদের জমি শেষ, তারপরে উপর উঠে গেলে রাস্তার ওই পারে হচ্ছে নদী। তো ওখান থেকেই পানি টেনে এখানে এনে ফেলা হয়। তো যাই হোক, এরকম একদিন আদিল শেখের ওই দিন ডিউটি পড়ছে। ওই দিন আদিলের রাতে গিয়ে থাকতে হবে। তিনি তখন কত বয়স হবে, 20-21 বছর বয়স আদিল শেখের। তো বেশ তাগড়া একজন মানুষ এবং বেশ স্ট্রং। তো এবং পড়াশোনার ফাঁকে ফাঁকে এই তো ওনার বাবার এগুলো তো দেখতোই, ব্যবসাও তিনি মোটামুটি মন দিতেন। আর বেশ খেয়ালি মন ছিল, গান টান গাইতেন আর কি, বাঁশি টাশি বাজাতেন। তো আদিল শেখ ওই দিন রাতের বেলা খাওয়া দাওয়া করে বাসার থেকে বেরিয়েছে। আজমলের সাথেও দেখা হয়েছিল, বলছে যে এই ভাইয়ের সাথে ভাইয়ের যে গল্প হয়, গল্প গুজব করে তিনি হাঁটা দিয়েছেন। এরপরের ঘটনা আদিল সাহেব যেভাবে বর্ণনা করছেন সবার কাছে, মানে আজমলদের কাছে, সেটাই আমি আমার মতো করে শোনাচ্ছি। আদিল সাহেব ওই দিন হাঁটা দিয়েছেন, হেঁটে যাচ্ছেন, বেশ গরম পড়ছে ওই দিন। তিনি তাকায় দেখতেছেন আকাশে মোটামুটি বেশ মেঘ আছে এবং বেশ ভ্যাপসা, মানে বেশ গরম। তো অস্বস্তি লাগতেছিল। তো হাঁটতে 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 এক সময় তিনি তাদের জমির পাশে চলে আসলেন। জমির পাশে যখন চলে আসছেন, তখন পাশে দাঁড়ায় তার বুকটা একটু কাঁপতেছিল তাকায় দেখে। এইটা নাকি সবসময় ওনার হতো, মানে আদিল শেখের কাছে এরকম লাগতো। এবং আজমল বলছে আজমলেরও ভয় লাগতো যেদিন তার ডিউটি পড়তো ওখানে। কারণ হচ্ছে জমিটা হচ্ছে বিশাল জমি এবং আশেপাশে কেউ নাই, পুরা খোলা জায়গায়। এখান থেকে তাকালে তাদের জমির যে ওই পাশটা দেখা যায়, সেটা মনে হয় একটা পাতলা তটরেখা ওই পাশে গেছে এরকম। আর এই পুরো জায়গাটার মধ্যে কেউ নাই, কোনো ভিটা নাই, কিচ্ছু নাই, শুধু এই জমিটা এবং তাদের পাশে সেই যে পাম্প যেটা আছে, পাম্পটা। তো একটুখানি আদিলের কাছে একটু অন্যরকম লাগছে ওখানে দাঁড়ায়, তার কাছেও সবসময় এরকম লাগতো। তো যাই হোক, তারপর আর কথা না চিন্তা করে সে হাঁটা ধরছে ওখানকার যে আইল ধরে হেঁটে যাচ্ছে। যেতে যেতে সে তাদের সেই পাম্প ঘরের সামনে চলে আসলো। এসে ঘরটা খুলে দেখতেছে যে কেমন অন্ধকার, কেমন যেন একটা পরিবেশ ভিতরে, কারণ এই সন্ধ্যা এটা বন্ধ করে রাখছে, দুপুরের পর থেকেও নাই। তো সে এখানে হারিকেন ছিল, হারিকেনটা জ্বাললো, হারিকেন জ্বালে পাশে রাখলো, রেখে সে খাটে উঠে পড়লো। খাটে উঠে শুয়ে তার মোবাইলটা হাতে নিল, বের করলো মোবাইলটা। মানে তার একটা মোবাইল ছিল 6600 নোকিয়া, মানে সেই সময়কার খুব একটা ভালো মোবাইল। তো সেটা বের করে সেখান থেকে সে বের করে ছোট ছোট তার ওখানে ভিডিও ছিল, অডিও ছিল, সেগুলো খুঁজতেছে, ব্রাউজ করতেছে। এর মাঝে সে একটা ওয়াজের অডিও পাইলো, সেটা চালাই দিয়ে সে শুনতেছে। চিন্তা করলো একটু পরে মোটরটা চালাবে, সে পাম্পটা অন করবে। কিছুক্ষণ এখানে মানে সে শুয়ে ওয়াজ শুনতেছে। তো রাতের বেলা এই ওয়াজের শব্দ মোবাইলের স্পিকারে যতটুকু আসতেছে ততটুকু, আর রাতের একদম নিস্তব্ধতার শব্দ, গুমোট একটা আবহাওয়া। তো এই গরমটা আবার ভালো লাগতেছে না তখন আদিলের কাছে, মনে হচ্ছে যে আজকের গরমটা অসহ্য। তো এর মাঝেই হঠাৎ করে গুড় গুড় শব্দ পাইল সে আকাশে। তো সে মানে খুব খুশি হয়ে উঠলো, আরে বৃষ্টি আসবে মনে হয়। বৃষ্টি আসলে তো একটা ভালো যে তার আর পাম্প চালাইতে হবে না, কারণ বৃষ্টি আসলে আর পাম্প চালানোর প্রয়োজন নেই, এমনিই পানি আসে। তো মানে সেই দিক দিয়ে একটু খুশি হয়ে গেল। চিন্তা করলো বৃষ্টি যদি আসে, আমি এখানে ওয়াজ শুনতে শুনতে একটু পর ঘুমায় যাব, গেটটা চাপাই দিয়ে ঘুমায় যাব, কোনো অসুবিধা নেই। তো এই চিন্তা করে সে মানে ওই ওয়াজ শুনতেছে আর আশা করতেছে বৃষ্টি আসবে। তার মধ্যে সে গুড় গুড় শব্দ আরও বাড়লো।
বাড়তে বাড়তে একসময় সে শব্দ পেল বৃষ্টি পড়ার, ঝুমঝুম বৃষ্টি নামছে। দেখলো দরজার ফাঁক দিয়ে, তার ওই যে বেড়ার দরজাটা সে লাগায় নেই, একটু ফাঁক করে রাখছিল, তো দেখতেছে এর মধ্যে দিয়ে মানে বৃষ্টি আসতেছে এবং বৃষ্টির ছাঁট চলে আসতেছে ঘরের ভিতরে, মানে ভালোই বৃষ্টি নামছে। তো সে তাড়াতাড়ি ঘাটের থেকে উঠে ওই দরজাটা চাপাই দিল, চাপাই দিয়ে এসে সে শুয়ে পড়ছে খাটে। চিন্তা করছে, বাহ, আজকে তো আর পাম্প চালানোর কোনো প্রয়োজন নাই, ভালো বৃষ্টি নামছে, তো ভালোই খেতে পানি জমবে, আমার দরকার নেই। তো সে শুয়ে পড়ছে এবং তার এই গরম ভাবটা কমে গেছে। বৃষ্টি আসার সাথে সাথে বাতাস ছাড়ছে, তো বাতাসটা বিভিন্নভাবে এই কুড়ে ঘরের মধ্যে দিয়ে ঢুকতেছে, তো তার গরম ভাবটা কমে আসছে। তো সে মানে শুনতেছে ওয়াজ, আস্তে আস্তে সে ঝিমাচ্ছে, মানে সে ঘুম লেগে আসছে চোখে, এরকম একটা অবস্থা। হারিকেনটা কাছ থেকে করে একটু কমাই দিল সে, তার যেহেতু ঝিমুনি এসে পড়ছে এরকম সময়। তো এর মাঝে মেঘ কিন্তু ডাকতেছে বারবার। একটা সময় হঠাৎ করে একটা শব্দ হলো, শব্দটা কেমন জানি দব দব, এরকম একটা বড় শব্দ, দব করে মনে হলো যে আকাশের এই দিক থেকে তার মানে ক্ষেতের কাজ পর্যন্ত একটা বেশ মানে শব্দ, ওটা ভাইব্রেটের মতো হইলো জিনিসটা। এবং এই যে একটা ভাইব্রেটের মতো হয়েছে, এটাতে তার যে কুড়ে ঘর, এইটাও মনে হয় বাতাসের একটা ধাক্কার মতো খাইছে, কাইন্ড অফ লাইক একটা শক ওয়েভ যেরকম হয় সেরকম কেমন জানি লাগলো তার কাছে। এবং আশ্চর্য ব্যাপার, তার যে মোবাইলের মধ্যে অডিও চলতেছে, টপ করে মোবাইলটা বন্ধ হয়ে গেল। তো খুবই অবাক হয়েছে সে, ঘটনা কি, তার যে ওই হ্যারিকেনের আলোটা সেটাও কেঁপে উঠছে, হালকা জ্বলতেছে টিম টিম করে, সেটাও হালকা কেঁপে উঠছে। আদিল একটু অবাক হলো, যেটা কি হলো হঠাৎ করে, কেমন হলো একটা শক ওয়েভের মতো গেল, মোবাইলটা বন্ধ হইলো কেন। তো সে যে তার মোবাইলটা অন করার চেষ্টা করলো, দেখলে একদম মোবাইল ডেড, মানে মনে হচ্ছে ব্যাটারি পুরা ড্রেন আউট, কোনো নাই, মোবাইলের রেসপন্স নাই। তো খুবই অবাক হয়েছে আদিল, মোবাইলটা পাশে রাখলো, রেখে চিন্তা করলো শব্দটা কিসের হলো। এটা চিন্তা করতেছে, এই সময় সে মনে হলো তাদের ওই ক্ষেতের মধ্যে একটা শব্দ পেল, এবং শব্দটা মনে হলো পানির মধ্যে ভারী কিছু যদি পড়ে ঝপাস করে, এরকম একটা শব্দ, বেশ জোরে, মানে পানির মধ্যে খুব ভারী কিছু যদি ফেলে কেউ, অ্যাজ ইফ যে একটা ভরা ক্ষেতের মধ্যে অনেক সময় যখন পানি ভরে যায় ধান ক্ষেত্রে, এটার মধ্যে যদি কেউ বড় একটা নৌকা হঠাৎ করে উপর থেকে ফেলে নিয়ে ঝপাস করে যেরকম হবে, কাইন্ড অফ সেরকম একটা শব্দ। তো অবাক হয়েছে আদিল, অবাক হলে শব্দটা কিসের, এবং মানে বেশ জোরে হয়েছে তার এই ঘরের কাছাকাছি। তো আদিল চিন্তা করলো, না, উঠে দেখা দরকার, ব্যাপারটা এরকম বসে থাকা ঠিক না। তো সে আস্তে আস্তে করে উঠলো, উঠে সে পাশে তাকাইলো, তার ওই বেড়ার এখানে ওই বেড়ার ভাঁজে, মানে বেড়া যে বাঁধা থাকে, সেই বেড়ার ভাঁজের মধ্যে কেচি, মানে ওই যে ধান কাটা কেচি, তারপরে দা, এগুলো লাগানো আছে, মানে গোজা ওই জায়গায়। তো সে এক টান দিয়ে একটা দা নিয়ে নিল, দা নিয়ে হারিকেনটা নিয়ে আস্তে আস্তে করে বেড়ার ইটা সরাইলো। সরায় সে দেখতেছে বৃষ্টি অনেকটা কমে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, চিটচিট চিটচিট, আর মেঘ ডাকতেছে, গুড়গুড় গুড়গুড় এখনো শব্দ হচ্ছে। তো আদিল আস্তে করে বেরোলো সামনে, এবং সব বেরোনোর সাথে সাথে ওই হালকা বৃষ্টি পড়ার শব্দটা যে তার কানে আসতেছে, এবং খেতে মোটামুটি পানি উঠছে, সে বুঝতে পারছে খেতে পানি জমছে। এর মাঝে সে তাকাচ্ছে এদিক ওদিক, তো হারিকেনের আলোয় তো ভালো কিছু দেখা যাচ্ছে না, বেশি দূর চড়ায় না হারিকেনের আলো, হালকা। চিন্তা করলো যে মানে ঘটনাটা কি, আরো ভালো মতো দেখা দরকার। তো সে আবার দরজা ঠেলে ভিতরে আসলে, এসে একটা পলিথিন দেখছে কোনার মধ্যে ভাঁজ করা, পলিথিনটা নিল, নিয়ে সে ওইটা গায়ের মধ্যে পেঁচাইলো, সামনে হারিকেনটা ধরলো, হারিকেনের ওই চিমনির মধ্যে যাতে ওই পানি না লাগে, আর দাঁটা হাতে আস্তে আস্তে সামনে যাচ্ছে। দা আসলে হাতে নেওয়া হচ্ছে নিজের সেফটিটা একটু এনশিওর করা, কারণ রাতের বেলা অনেক কিছু এরকম খোলা জায়গায় শিয়াল আসে, বাঘ ডাস আসে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, জাস্ট নিজের সেফটিটা চিন্তা করে সে মনে মনে চিন্তা করছে, দা না হয়ে লাঠিটা আনলে ভালো হতো। যাই হোক, সে আস্তে আস্তে সামনে যাচ্ছে, হারিকেনের আলো ফেলে ফেলে সামনে। এখন দৃষ্টি কিন্তু বেশি দূর যাচ্ছে না, কারণ হারিকেন আলোর বেশি দূর ছড়াচ্ছে না, আর একদিকে পলিথিন দিয়ে ঢেকে আছে হারিকেনটা, সামনে একটুখানি গোল হয়ে আলো পড়তেছে, একটুকে যতদূর দেখা যাচ্ছে। তো সে আন্দাজ করলো যে পানির মধ্যে ঝপাস করে শব্দটা কোথায় হয়েছে, একটা পাশে, মানে তার একটা আন্দাজ আছে যে এই সাইডে হয়েছে, শব্দটা পাইছে। তো সে ওইখানে যে দাঁড়াইলো, আইলের কোনায় দাঁড়ায় সে তাকায় আছে হারিকেন নিয়ে। তো দেখতেছে যে অপেক্ষা করতেছে যে এই যে আকাশে যে বারবার শব্দ হচ্ছে, বিজলি কখন চমকায়। একটু পরে বিজলি চমকাইলো, তো বিজলি চমকানোর পর পুরো ক্ষেতটা দেখা গেছে এদিক থেকে, মানে 1 মিলি সেকেন্ডের জন্য। এর মধ্যে সে কিছুই দেখতে পেল না, কিন্তু তার কাছে মনে হলো এই ক্ষেতের একটা জায়গায়, মানে সে যেখান থেকে দাঁড়ায় আছে তার থেকে হয়তো 100 মিটার দূরে, মানে 300 ফিট হবে এখান থেকে দূরে, কিছু একটা উঁচু হয়ে আছে, মানে মাটি বেশ উঁচু হয়ে আছে এরকম। তো সে অবাক হলো, এটা কি, মাটি এরকম উঁচু হয়ে আছে কেন।
সে চিন্তা করলো এখানে কি বাজ পড়ছে নাকি, বাজ পড়ে কি এরকম হলো। তো পরে চিন্তা করলো না, বাজ পড়ে তো এরকম মাটি এরকম উঁচু একটা ঢিবির মতো আর কি, ঢিবির মতো কেমনে হলো ক্ষেতের মধ্যে। এবং ওইখানে ওই যে জায়গাটা সে ঢিবির মতো দেখছে ওই জায়গায় কিন্তু সে কোনো তাদের ধান গাছ বা কিছু দেখে নাই। ওইখানে কিন্তু অনেক দূর পর্যন্ত মানে পুরোটাই কিন্তু ধানের ক্ষেত আর কি। তো ওই জায়গায় কেন ধান থাকবে না, মানে ওই জায়গায় কি হলো, হঠাৎ করে মাটি উঠে গেছে কেন এরকম, মানে কালো একটা এরকম উঁচু ঢিবির মতো ওই জায়গাটায়। তো সে কয়েক সেকেন্ড তাকায় আছে চোখে শুয়ে যাওয়ার জন্য। এর মধ্যে কিন্তু আলো নাই, আকাশে তো মেঘ, মাঝে মাঝে ওই বিজলি চমকাচ্ছে মেঘের আড়ালে। তো মেঘের আড়ালে আবার যখন বিজলি চমকাইলো তখন সেটার আলোতে হালকাভাবে সে আবার দেখলো উঁচু হয়ে আছে একটা জায়গা। তো সে বোঝার চেষ্টা করলো জিনিসটা কি। তো পানিতে নামবে, ধান খেতে নামবে, ওদিকে যাবে, কারণ ধান খেতে নামলে এখন তাকে পানি মারাইতে হবে, পানি জমে গেছে। একটু ভয়ও লাগতেছে উঁচু ডিবিটা দেখে, আর ওই যে শব্দটা পাইছিল। তো অনেকক্ষণ সে ডিলেমার মধ্যে থাকলো, চিন্তা করতেছে যাবে কি যাবে না, এরকম চিন্তা করতে করতে এক পর্যায়ে সে নামলো, সে ডিসাইড করলো যে সে যাবে। তো সে যখন হাঁটা ধরছে ধান ক্ষেতের মধ্যে দিয়ে এই পানিতে তার প্রায় গোড়ালির আরো হাঁটুর একটু নিচ পর্যন্ত ডুবে আছে, এর মধ্যে দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে ওদিকে। এর মধ্যে কিন্তু আকাশে এরকম বিজলি চমকাচ্ছে হঠাৎ হঠাৎ, আর সে দেখতেছে ওই জায়গাটা উঁচু হয়ে আছে এবং খুব অদ্ভুত, সেই জায়গায় কোনো গাছ মানে ধান গাছ বা কিচ্ছু নাই। জায়গাটা মনে হচ্ছে একটা মাটির মতো, এরকম গোল এরকম মাটির মতো, যতটুকু বিজলির আলোতে দেখা যাচ্ছে, মানে ওই যে কাদা যেরকম থাকে ওরকম। তো সে মানে অবাক হয়েছে, আরো কাছে যাচ্ছে, আরো অবাক হচ্ছে যে ব্যাপারটা এটা কেমনে ঘটলো। তো হাঁটতে হাঁটতে সে অনেক কাছে চলে আসছে, মানে ওই জিনিসটার সাথে তার ডিফারেন্স হচ্ছে উঁচু জায়গাটার যে জায়গাটা সেখান থেকে ডিফারেন্স হচ্ছে তার প্রায় 10-12 ফিট এরকম সে আসছে। তো এখন আর সে সাহস করে সামনে যাচ্ছে না, চিন্তা করতেছে যে মানে ঘটনাটা কেমন, কি যাবো মাটির ওইখানে, এরকম কেমনে হলো, এরকম সে অনেকভাবে চিন্তা করতেছে। হাতে দাঁটা শক্ত করে ধরছে, হারিকেনটা আস্তে করে সামনে বাড়াইছে। তো হারিকেনের আলো এখান থেকে যতটুকু গেছে ওই জায়গাটা দেখা যাচ্ছে এরকম মনে হচ্ছে কাদাটে একটা মানে এরকম উঁচু জায়গা, মানে কাদা টাদা দিয়ে উঁচু করে রাখছে। তো সে ভাবতে ভাবতে আরেকটু সামনে গেল, এখন সে ওই মাটির উঁচু জায়গাটার থেকে 5-6 ফিট দূরে দাঁড়ানো। এই সময় আবার বজ্রপাত চমকাইলো, মানে আকাশে বিজলি চমকাইছে, একটু পরেই গুড় গুড় করে শব্দ করলো। তো এই যে আলোতে সে দেখলো ওই যে উঁচু কাঁচা জায়গা, এই যে যেই জায়গাটা আর কি, যে মাটিটা যে উঁচু হয়ে গেছে ওই জায়গাটা এইবার আরো স্পষ্ট দেখতে পারছে সে বিজলির আলোতে। আর হারিকেনটা ধরার সামনে তার কাছে হঠাৎ মনে হলো, আরে এটা তো মনে হচ্ছে যে মাটি না, অনেকটা মনে হচ্ছে খড়খড়া কেমন একটা জিনিস এরকম। এবং সে হঠাৎ করে আবিষ্কার করলো ওখানে কেমন একটা নড়াচড়া ওই মাটির জায়গাটা। তো ভয়ে আদিল কয়েক পা পিছায় আসছে। এই সময় সে একটা শব্দ শুনলো, ভুঁক করে একটা শব্দ হলো, এবং মনে হলো পানির নিচ থেকে ওই যে পানি জমছে যে মাটি, কাদা আর মাটি সহ একটা ভপ করে বাবল উঠলো পানির থেকে, এত বড় একটা বাবলের মতো। কিছুক্ষণ পানির মধ্যে ফস করে ওটা ফেটে গেল বাবলটা। তারপর সে দেখলো ভরস করে পানি কাদা সব উপচায় উঠলো ওই জায়গাতে। আদিলের প্রায় পানির একটা ঢেউ এসে গেল তার কোমর পর্যন্ত, প্রায় সে লাফ দিয়ে কোনো মতে পিছনে কয়েক পা পিছায় গেল, হারিকেনটা কোনো মতে বাঁচাইছে। সে তাকায় দেখলো কিছু একটা পানির থেকে এরকম উঠছে। তো সে হারিকেনটা বাড়ায় ধরলো, আবার সামনে বাড়ায় ধরে সে দেখতেছে তার সামনে একটা মুখ এরকম বড়, মানে আদিলের সারা শরীরে রোম দাঁড়ায় গেছে। সে চিন্তা করলো এটা কিসের মুখ। তারপর সে বুঝতে পারলো এটা একটা ব্যাঙের মুখ, এবং ব্যাঙটা বেশ বড়, মানে ব্যাঙটা যখন বসে আছে ওইটা একটা ব্যাঙ আসলে। ওই যে মাটির মতো উঁচা জিনিস দেখছিল ওইটা কাদা তার গায়ে লাগানো ছিল, ওই কাদা লাগানো থাকাতে মনে হচ্ছিল একটা মাটির উঁচু ঢিবি, আসলে ওইটা একটা ব্যাঙের পিঠ ওইটা। এবং ব্যাঙটা তার বুক সমান পর্যন্ত প্রায় উঁচু, মানে সে যে দাঁড়ায় আছে কাদার মধ্যে তার থেকে তার বুক সমান পর্যন্ত উঁচু, কত বড় একটা ব্যাঙ সে বুঝতে পারছে। চোখ দুটা এরকম কালচে, হারিকেনের আলো যতটুকু চোখে পড়ছে কালচে, এবং তার এই হারিকেনটা ব্যাঙের 2 চোখে দেখা যাচ্ছে, এত বড় বড় চোখ, মানে এক একটা চোখ হবে প্রায় একটা টেনিস বলের থেকে বড় এরকম। সেখানে তার এই যে হারিকেনের রিফ্লেকশনটা দেখা যাচ্ছে 2 চোখের মধ্যে ব্যাঙের। আদিল এত ভয় পাইছে বলার মতো না, এবং সেই বড় ব্যাঙটা এরকম মাথা উঁচা করছে, তার গলার নিচে এরকম দপ 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 করে কাঁপতেছে এরকম করে। আদিলের সারা শরীর রোম দাঁড়ায় গেছে, সে ভয়ে মনে হচ্ছে সে ওখানে শেষ হয়ে যাবে এরকম একটা অবস্থা। এই সময় আদিল দেখলো ফস করে ব্যাঙটার জিভ ছুটে আসলো, মানে আদিল রিফ্লেকশনে ভয়ে লাফ দিছিল পেছন দিকে,
ঠিক তার সে যে জায়গাটা দাঁড়াইছিল ওই পর্যন্ত এসে জিপটা লক লক করে চলে গেল পিছন দিকে। সে একটু আগে যেখানে দাঁড়াইছিল কালচে একটা লকে জিপ একদম তার কাছাকাছি, মানে সেই যেখানে দাঁড়াইছিল ওইখানে চলে আসছিল, এবং ওইটা মানে দুই ভাগ করা আর কি জিপটা এরকম একদম তার কাছাকাছি চলে আসছিল এবং সেট করে ওটা ফেরত গেল। আদিল তখন চিন্তা করলো, আরে আমি তো ছোট ব্যাঙ দেখছি, পোকামাকড় কেমনে ধরে নেয়, কেমনে করে খায়, এটা জিভ মারছিল আমার দিকে, মানে কি? এই চিন্তা করে আদিল ভয়ে ওই হাতের যে দাঁটা ছিল ওই দাঁটা সশব্দে ছুঁড়ে মারে, মানে জোরে, এত জোরে মারে ওই তার হাতের মধ্যে থেকে ভৎ করে শব্দ করে দাঁটা ছুটে যায়, একদম ছুটে যায় ওই ব্যাঙের গায়ের মধ্যে লাগে, ক্যাচ করে লাগে, এবং ব্যাঙটা ওখান থেকে একটা লাফ দেয়। এই লাফটা দেখে আদিলের ভয়ে আত্মা আরো উড়ে যায়, এবং ওটা যে লাফ দিছে মানে যেখানে বসেছিল সেখান থেকে তার ডানে প্রায় 5 থেকে 7 ফিট দূরে যে আবার ঝপাস করে পানির মধ্যে পড়ছে, পানি ছিটকে চারিপাশে পড়লো। আদিল মানে ভয়ে মানে তার তার জান প্রাণ নিয়ে দৌড় দিল এখান থেকে, তার আর কিছু মনে নাই, সে মানে মানে একদম পুরোপুরি হিতহিত জ্ঞান শূন্য হয়ে দৌড় দিয়েছে ওখান থেকে। পানির মধ্যে সে ছুটে চলতেছে, তার ক্ষেত মাড়ায় কোন জায়গায় কি ধান গাছে পা পড়তেছে কিচ্ছু খেয়াল নাই, হারিকেন বাড়ি খেয়ে কি হইতেছে খেয়াল নাই, কিছুক্ষণ মানে কয়েকবার বাড়ি খেয়ে হারিকেন নিভে গেছে তার হাতে, হারিকেন নিভে গেছে। হারিকেনটাকে সে ছাড়ে নাই বিকজ অফ সে চিন্তা করছে যে হারিকেনের মধ্যে তেল আছে, সে চাইলে এটা দিয়ে সে মানে করতে পারে আর কি, কিছু আগুন টাগুন জ্বালাইতে পারে প্রয়োজন হলে। তো মানে ওইটা অটুক তার জ্ঞান আছে যেটা তার একটা কাইন্ড অফ নিরাপত্তা। সে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে সে আসলে, এবং সে চিন্তা করতেছে ওই ব্যাংকটা তার পিছনে আসতেছে নাকি। তো সে এক আইলের উপর উঠে গেছে, দৌড়ায় এসে আইলের উপর উঠে গেছে, এবং তখন তার ইচ্ছা হলো যে আমি পিছন ফিরে তাকাই। পিছন ফিরে তাকাইলো, তাকায় দেখে যে ওই দূরেই ওই ব্যাংকটা ওই দূরেই আছে ওইখানে। তো সে চিন্তা করতেছে আমি দৌড়ায় বাড়ির দিকে যাব। এই সময় মানে সে চিন্তা করছে বাড়ির দিকে যাব, এই সময় সে দেখলো ওই ব্যাংকটা ওখান থেকে আবার লাফ দিল, মানে একটা লাফ দিয়ে প্রায় এক লাফে 5-6 ফিট সামনে এসে পড়ছে চবাস করে, এবং আবার আরেকটা লাফ দিছে। তো আদিল বুঝলো যে একদম তার কাছাকাছি চলে আসতে কয়েক সেকেন্ড লাগবে। আদিল ঝেড়ে দৌড়াইলো, আইল দিয়ে দৌড়ায় এসে কুড়ে ঘরটা আগে, তা ওইটাই তার আগে সবচেয়ে আগে নিরাপদ স্থান তার কাছে মনে হয়েছে। লাফ দিয়ে কুড়ে ঘরের মধ্যে ঢুকে গেছে, ঢুকে তার ওই ইটা লাগাই দিছে, ওই যেই বেড়ার দরজাটা ছিল আর কি, ওইটা ধস করে লাগাই দিছে। লাগাই দিয়ে সে ডানে বামে তাকাই দিছে কি করবে, তখন দেখছে তারের ব্যবস্থা আছে, ওই যে পেঁচায় বাইরে দিয়ে তারা তালা মেরে রাখে, তো তারের ওইটা আছে, সে ওইটা ওই পেঁচাই দিছে ওখানে। পেঁচাই দিয়ে আদিল ভয়ে ডানে বামে তাকাইছে, হারিকেন তো নিভা, জায়গাটা অন্ধকার, ঘরটা পুরা। তো সে তাড়াতাড়ি লাফ দিয়ে ওই যে চকির তলে চলে গেল। চকির তলে অনেক খ্যাড় ছিল, অনেক খ্যাড় রাখা, তাদের যে পাম ঘরটা কিন্তু একটু উঁচা, মানে উঁচা জায়গায় করা ওই জায়গাটা, তো খ্যাড় স্ট্যাক করে রাখা খ্যাড় ছিল। আদিল ভয়ে ভয়ে একদম খ্যাড়ের তলে ঢুকে গেল, পুরা খ্যাড়ের তলে ঢুকে নিজের গায়ের উপর খ্যাড় টেনে দিছে, পুরা খ্যাড় টেনে দিছে। মানে সে চিন্তা করছে সে লুকাবে, পলাবে, তাকে জানে না পায়। মানে সে খ্যাট টেনে একদম মাথার উপর দিয়ে দিয়ে নিজে একদম মাটির সাথে মিশে গেছে, তার সারা শরীর উপর শুধু ওই খড় দিয়ে একদম ভরে গেছে জায়গাটা। তো আদিল চুপচাপ পড়ে রয়েছে ওইখানে, সে বোঝার চেষ্টা করতেছে আর কোনো শব্দ হয় কিনা। একটু পরেই তার এই পাম ঘরের পাশে শব্দ হইলো ঝপাস করে, মানে ওইটা পাশে এসে পড়ছে। তারপর সে আরেকটা শব্দ পেলো, এইবার এসে পড়ছে একদম তার ওই ক্যাম্প ঘরের সামনে থাপ করে। এইবার যে শব্দটা হয়েছে বলছে মাটির উপরে কোনো মাংসের পিণ্ড যদি ফেলে থাপাস করে এরকম শব্দ হয়েছে। এবং তারপরে সে প্রচন্ড প্রেসার পাইলো, তাদের যে বেড়ার দরজাটা ওটা ফস করে খুলে ভিতরে, মানে একদম মানে দরজার এক চাপে মনে ভিতরে খুলে গেছে। আদিল ভয়ে থরথর করে কাঁপতেছে। সে ওই খ্যাড় তার পিঠের উপরে বেশ অনেক খড় আর কি, অনেকগুলো খড়, তো সেই খড়ের ফাঁক দিয়ে সে কোনো মতে তাকানোর চেষ্টা করতেছে সামনে, মানে দেখার জন্য, আর নিজেকে আরো ঘুটাই ফেলতেছে, দুই হাতে আরো খড় নিয়ে চাপাইছে, চিন্তা করছে শব্দ না হয়। তো সে ওই আলো আধারিতে দেখার চেষ্টা করতেছে। কিছুক্ষণ পর চোখে আলো আধারি শুয়ে আসলে সে বুঝতেছে, সে কিন্তু চোখের তল দিয়ে ঢুকছে এখানে, সে বুঝতে পারলো যে সামনে কিছু একটা আছে। একটু পরে সে মাথাটাকে আস্তে করে সন্তর্পণে সরা ওদিকে তাকায় সে দেখতেছে যে ওই ঘরের মধ্যে আলো আধারিতে বোঝা যাচ্ছে একটা অবয়ব মাথা, ওই যে ব্যাঙের মাথা দেখছে ওরকম অবয়ব ওইখানে। একটু পরে বুঝতে পারলো যে ওই জিনিসটা দেখতেছে ঘরের ভিতরে ভালো মতন, কিভাবে দেখতেছে ওইটাই জানে। আদিল ওখানে মাটির সাথে শুয়ে শরীর মিলায় দোয়া পড়তেছে মনে মনে, যে তার জানি কিছু না হয়, সে বাঁচতে চায়। প্রচন্ড ভয় পেয়েছে আদিল, এবং তার সার পিঠের উপর খড় এরকম। তো সে বুঝলো যে ওই জিনিসটা ঘরে ঢুকে নাই পুরা, মানে মাথাটা এরকম ঢুকাইছে, হয়তো ঘরে ঢুকতে পারতো কিনা কে জানে। তো লাফায় চলে, মাথা ঢুকায় এইভাবে ওইভাবে করে এরকম দেখার চেষ্টা করতেছে। একটু পরে সে টের পাইলো তার যে ইসের উপরে ওইটা
জিব্বা দিয়ে মারছে তার যে চকির উপর, টাটাস করে একদম ঠাস করে তার চকির উপর শব্দ হয়েছে এবং চকিটা লাফায় উঠছে, ওই জিভের এত শক্তি। তো সে তো ভয় একদম মাথা নিচে করে আদিল দোয়া পড়তেছে। একটু পরে সে টের পাইলো যে ওদিক থেকে মনে সরে গেল, কারণ ফস করে শব্দ হয়েছে নাই, দূরে শব্দ পাইলো ঝপাস করে ওই পাশের খেতে, আবার শব্দ পেলো ঝপাস, মানে দূরে সরে যাচ্ছে ওইটা লাফায় লাফায়। আদিল ভয়ে মানে তার মানে একদম মানে মানে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। সে অনেকক্ষণ শুয়ে থাকলো, দূর পর্যন্ত শব্দ যাওয়া পর্যন্ত ঝপাস ঝপাস। তারপর সে আস্তে করে উঠলো, উঠে সে খড়ের তল থেকে বেরোলো। তখনও তার ভয়ে বুক কাঁপতেছে। সে উঠলো, উঠে সে আর তার ওই মানে যে ইসের থেকে ঘাটের তল থেকে বেরোয়, দিক দিয়ে বেরোয়, খড়ের তল থেকে বেরোয় দাঁড়াইতেছে। ঘর অন্ধকার, কিছু করার নাই। ওই হারিকেনটা এনে ফেলা রাখছিল পাশে, হারিকেনটা নিল, নিয়ে খুঁজে ওইখানে একটা তাক ছিল, তাকের উপর ম্যাচেস ছিল, ম্যাচেস নিয়ে হারিকেনটা আবার জ্বালাইছে। জ্বালানোর পর সে দেখতেছে ঘরের মধ্যে কোনোই নাই, তার যে চকিটা একটু সরে গেছে আগের জায়গার থেকে। তো সে তখন খেয়াল করে একটা দেখছে চকির যে মাথার কাছে একটুখানি উঁচা ছিল, ওই জায়গাটা মনে হয় কেমন যেন একটা পিছলা একটা কেমন জিনিস, মানে থকথকা জিনিস পড়ে আছে ওই জায়গায়। সে বুঝতে পারলো এটা জিভ থেকে লাগছে। এটা সে অনেক ভয়, চিন্তা করলো সে বাড়ি যাবে কিনা, কিন্তু এইখানে থাকার সাহস আর সে পাইল না। তো সে তাদের ওই বেড়ার ফাঁক থেকে একটা কেচি নিল, ওই যে ধান কাটা কেচি, সেই কেচি বা কাঁচি যেটা বলে, ওই কাঁচি নিল। কাঁচি নিয়ে সে ওই ঘরটাকে টেনে দিয়ে বেরোলো হারিকেন জ্বালায়, টিমটিমে আলোতে আস্তে আস্তে সামনে যাচ্ছে। বৃষ্টি তখন নাই বললে চলে, হালকা হালকা চিটা চিটা আসছে সেরকম। এসে ডানে বামে তাকাচ্ছে আর যাচ্ছে। পুরা ক্ষেতের যতটুকু অংশ রাস্তা পর্যন্ত উঠছে, অতটুকু পার হতে তার আত্মা পুরা হয়ে গেল, মানে মানে ভয়ে কেঁপে গেল আর কি। মানে সে মনে হলো যে পৃথিবীতে নাই এরকম। এরকম করতে করতে আদিল রাস্তায় উঠছে, রাস্তায় উঠে হেঁটে হেঁটে যাচ্ছে এবং ভয়ে ভয়ে ডাইনে বামে তাকাচ্ছে। তার কাছে মনে হচ্ছে কিছু একটা এখানে আছে। তো তার হাতের বাঁ দিকে, মানে তাদের ওই ক্ষেত মেত পার হয়ে আরো সামনে গিয়ে হাতের বাঁ দিকে একটা এরকম ভিটার মতো ছিল, ওই ভিটাতে ওইখানে বাঁশ ঝাড় আছে। তো বাঁশঝাড় যখন তার পার হচ্ছে, তখন তার কাছে মনে হলো ওই বাঁশঝাড়ের মধ্যে সে একটা আলো দেখলো। মানে মনে হলো যে একটা আলো, বেশ এরকম আলো। বাঁশঝাড়ের ভিতর অনেক বাঁশ, মানে অনেক বাঁশ ওইখানে, ওই বাঁশের ওইখানে ভিতর দিয়ে একটা জায়গায় মনে হলো যে আলো জ্বলতেছে কেমন জানি। তো ওইটা দেখে আর তার সাহস হলো না। সে ওই জায়গায় মানে ওই জায়গায় ভিতরে ঢুকে দেখবে কি, সে এটা সাহস হলো না। আদিল ভয়ে দৌড় লাগাইলো ওইখান থেকে। দৌড়াইতে সে মানে তার মানে বুক হাঁপড়ের মতো ওঠানামা করতেছে, সে মানে একদম পড়ে যাবে এরকম অবস্থা। তো এরকম দৌড়াইতে এক সময় তার বাসায় চলে আসছে। সে বাসায় এসে ঢুকে চিৎকার দিতে তার মানে বাবার কাছে আব্বা বলে চিৎকার দিতে ঢুকছে। তো একটু পরে তার আব্বা দরজা খুলে হুমুর করে বেরিয়েছে লাঠি হাতে। কি হয়েছে, তুই এরকম রাত্রেবেলা আসলিস, কিভাবে বৃষ্টি হয়েছে কি? তো সে এসে আর বসে কথা বলতে পারে না। তো সে মোটামুটি তার বাপরে বললো যে আমি ভয় পাইছি, অনেক ভয় পাইছি। তো তার আব্বা তাকে তাড়াতাড়ি ওই যে পড়া পানি টানি দিল। তারপর তাদের গ্রামে যেটা মানে রেওয়াজ, যেটা ওই যে দায়ের উপর লবণ রেখে খাওয়ায়, এটা খাওয়াইলো। তারপর অনেকক্ষণ সে মানে কথা বলতে পারে নাই। পরে সে বলল কি দেখে আসছে। তো শুনলো, তার বাপ শুনে বলল যে ওইটা আসলে তো ব্যাঙ না, খারাপ কিছু ছিল এরকম। আমি তো কখনো দেখি নাই, তবে আমি শব্দ পাইছি খেতে রাতের বেলায় শোয়ার সময়, মনে হচ্ছে কারা শব্দ করে, এরকম শব্দ অনেক পাইছি এদিক ওদিক। এগুলো হয় মানুষ কথা বলে, হাসাহাসি করে, এগুলো শব্দ পাইছি, কিন্তু আমি এরকম দেখি না। এটা বেশ ভয়ের মনে হলো। তো তার বাবা এটা বললো বাবা ঘুমা রাত্রে। তা আদিল সাহস করে, মানে ওই দিন রাতে ভয় পেয়েছিল, ঘুমাইতে পারতেছিল না। তার কাছে মনে হচ্ছিল ওই যে ব্যাঙটা আবার চলে আসবে সামনে। তো তার মা বাবা ছিল, তার সাথে দোয়া পড়ে দিছে। তো সকালবেলা তার জ্বর আসছে শরীরে, এমনিও মানে সে বেশ ধকল গেছে, জ্বর আসছে। তো তার আব্বা গিয়ে নিয়ে আসলো ওখানকার মসজিদের যে হুজুর, ওনার সাথে কথা বলে ফজরের পর ওনাকে নিয়ে আসছে। তো উনি এসে দেখে বলল যে খারাপ কিছু জিনিস ছিল ওইখানে, ও সামনে পড়ে গেছে, আসলে ওর যাওয়া উচিত হয় নাই, বাইরে না গেলে কিছু হইতো না, ওইটা ওখান থেকে চলে যাইতো। তো ও আর কি ওইটা করতে গেছে। আর এদের অনেক সময় দেখা যায় নিজেরা দেখা সাক্ষাৎ করে, ওই যে বাঁশঝাড়ের মধ্যে আলো দেখছে, ওখানে ওরকম ওদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়। আবার গ্রামের কিছু মানুষ তাদেরকে বলল যে ওইখানে ওই দেখা গেছে যে ব্যাঙ তার মণি করে রাখে। তো এইটা তো আদিল বিশ্বাস করেই নাই, কারণ আদিলের কথা শুনে আদিলের বন্ধুরা পরবর্তী নাকি বাঁশঝাড়ে গেছে, যে এমনি ঘোরাঘুরি করছে, কিচ্ছু দেখে নাই, আদিল যেখানে আলো দেখছিল। কিন্তু ওই যে গ্রামের মানুষ অনেকে তারা নাকি বিশ্বাস করতো ওইখানে যে এরকম সাপেরও মণি আছে, ব্যাঙেরও মণি আছে, এরকম ব্যাপার স্যাপার আর কি। তো যাই হোক, ওই ব্যাঙ আর কেউ দেখে নাই, গ্রামের কেউ দেখে নাই। তবে ওই গ্রামের কিছু মানুষ বলতো যে তাদের ওখানে নাকি ওই নদীর ওই পাশে একটা এরকম ছোট ইসের মতো ছিল আর কি, একটা চরের মতো ছিল, ওইখানে নাকি এরকম বড় পুরনো ব্যাঙ নাকি ওইখানে আছে।
কিন্তু কেউ দেখে নাই। তবে কেউ বিশ্বাস করতে নারাজ যে ওইটা সাধারণ কোনো ব্যাঙ। তারা বলে যে ওইটা কোনো অন্য জিনিস আর কি, জিন পরি কিছু হবে, ওইটা ওখান দিয়ে চলাফেরা করে। আর ওই হুজুর যেরকম বলছে যে রাতে চলাফেরা করতেছিল, আদিল যদি না বেরোইতো তাহলে তার কোনো সমস্যা মানে ভয় পাইতো না আর কি সে। তবে ভাগ্য ভালো যে সরে গেছে, সে আল্লাহর রহমতে বেঁচে গেছে পিছনে লাফ দেওয়াতে। মানে নাহলে কিন্তু ওই যে তাকে যে জিভ মারছিল প্রথমে, ওইটা দিয়ে সমস্যা করে ফেলতো কিছু, মানে ওইটা দিয়ে করে, যেমন ব্যাং শিকার ধরলে কিন্তু জিভ দিয়ে পোকামাকড় টেনে নিয়ে আসে এরকম। তো এই ছিল আজমল শেখের ঘটনা, তার ভাই আদিল শেখের। বেশ ইন্টারেস্টিং এবং ভয়ের, আমার কাছে কিন্তু বেশ ভয় লাগছে, বেশ ভয় লাগছে। এরকম সিন যদি কারোর সাথে ঘটে সে বুঝবে এটা কতটা ভয়ঙ্কর, বেশ ভয়ঙ্কর একটা জিনিস। আর আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে, আপনাদের যাদের কাছে ঘটনা আছে, যে এই ঘটনাগুলো আসলে প্রেজেন্টেবল, আপনাদের কাছে মনে হয় নিজেরা শুনলেই বুঝবেন প্রেজেন্ট করা যায় কিনা, সেটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন। ঘটনাটা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি চট্টগ্রাম থাকেন। তো যেভাবে এটা আমাকে শেয়ার করা হচ্ছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি। শুরুতে সেভাবে বলেছেন এটা একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, একটা পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা। কিছু কিছু ক্ষেত্রে এই ঘটনায় বেশ কিছু বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে। সেভাবেই আমি এখন ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করছি। কবির ভাই তিনি থাকেন চট্টগ্রামের মুরাদপুরের কোন একটা জায়গায়। 3 তলা বাসা, সম্পূর্ণ তার নিজের। প্রথম তলা এবং দ্বিতীয় তলা একটা অফিস ভাড়া দিয়ে তিনি তার পরিবার নিয়ে নিজেই 3 তলা থাকতেন। 2020 সালে করোনায় ব্যবসায় খারাপ যাওয়ার কারণে নিচের 2টা ফ্লোর যে অফিস ছিল সেটা ছেড়ে ভাড়াটিয়া চলে যায়। বেশ কয়েক মাস ফাঁকা থাকার পর 2021 সালের শুরুর দিকে হাটহাজারী থেকে এক হুজুর আসেন, বলেন যে তিনি কবির ভাইয়ের নিচের 2টা ফ্লোর ভাড়া নিতে চান মাদ্রাসার জন্য। কবির ভাই আর না করতে পারলেন না, যেহেতু মাদ্রাসা হিসাবে সেই হুজুর ভাড়া নিতে যাচ্ছিলেন। এরপর ফেব্রুয়ারি মাসে মাদ্রাসার সে কার্যক্রম শুরু হয়। সেখানে যিনি অধ্যক্ষ ছিলেন তার নাম ছিল আমিনুল হোসেন, আর যেই হুজুর মাদ্রাসা ভাড়া নেওয়ার জন্য এসেছিলেন তার নাম ছিল জয়নাল। এই দুজনই মাদ্রাসায় থাকতেন, আর বাকি 3-4 জন হুজুর যারা আছে তারা ক্লাস নিয়ে চলে যেত। মাদ্রাসা চালু হওয়ার পর বেশ ভালোই চলছিল তখন মাদ্রাসাটা। তো কবির ভাইয়ের খুব ভালো লাগতো যে ভোর হতেই তিনি ছাত্রদের কোরআনের ধ্বনি শুনতে পেতেন। আর ওনার একটা অভ্যাস হয়ে গিয়েছিল যে সকালে নাস্তা সেরেই তিনি নিচে মাদ্রাসায় হুজুরদের সাথে টুকটাক গল্প করতেন, দিনের আলাপ করতেন। কয়েকদিন পর সকাল তখন 6:30 কি 7টা বাজবে, হঠাৎ নাকি নিচের থেকে চিৎকারের মতো একটা আওয়াজ এবং কান্না করছে কেউ জোরে জোরে, একটা ছেলের কণ্ঠ। কবির ভাই তখন ঘুমিয়েছিলেন। তার স্ত্রী জেগে উঠে বলেন, চিৎকার করে কে? মাদ্রাসায় কোনো সমস্যা হলো নাকি? কবির ভাই দ্রুত ঘুম থেকে উঠে যখন তিনি নিচে নামতে যাবেন, এরপর শুনেন যে চিৎকারের আওয়াজটা আর নেই। পরে তিনি ভাবেন আশেপাশে কেউ হয়তো চিৎকার করেছে, কারণ মাদ্রাসা থেকে তো এরকম আওয়াজ আসবার কথা না। পরবর্তীতে সকালে নাস্তা খেয়ে তিনি প্রতিদিনের মতো সেই মাদ্রাসায় যান। যিনি অধ্যক্ষ ছিলেন সে আমিনুল হুজুরের রুমে গিয়ে তিনি কথা বলতে থাকেন। কথায় কথায় জিজ্ঞাসা করেন, আচ্ছা হুজুর, সকালে কোনো চিৎকার শুনতে পাইছেন? জোরে জোরে কান্না করতেছিল কে জানি। হুজুর বলেন, কেন, কোন সমস্যা হয়েছে ভাই? কবির ভাই বলেন, সমস্যা মানে 7 সকালে হঠাৎ এমন চিৎকার শুনলে ভয় পাওয়ার কথা না। হুজুর বলেন, আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি খেয়াল রাখবো। জয়নাল মনে হয় মেইন দরজা খোলা রাখছিল, জন্য উপরে আওয়াজ গেছে। এরপর কবির ভাই বলেন, আপনার এখান থেকে আওয়াজ গেছে? কোনো সমস্যা কি হয়েছে বলেন তো? আমিনুল হুজুর বলেন, ভাই আমার এখানে যে শুধু ছাত্র পড়ায় তা কিন্তু না, মাঝে মাঝে টুকটাক রোগীও দেখি। কিসের রোগী জিজ্ঞেস করতে হুজুর বলেন, ওই তো টুকটাক ঝাড়ফুঁক, জিনতারাই, এই আর কি। কবির ভাই আশ্চর্যের সাথে তখন বলেন, জিনতারান মানে? আপনার সাথে কি জিন থাকে নাকি? আমার বাসায় জিন আসে? হুজুর বলে, আরে ওইটা ভয়ের কিছু নাই, জিনে আসলে রোগী থাকলে মাঝে মাঝে একটু এখানে আসে, এই আর কি। কবির ভাই এখানে একটা হক চকিয়ে বসে বলেন, হুজুর বাড়িতে বউ বাচ্চা নিয়ে থাকি, এসব আবার কোনো ক্ষতি করবে না তো? হুজুর বলে, দেখেন রোগী তেমন আসে না,
তবে পরিচিত কোনো হুজুর রেফারেন্স যদি আমার কাছে পাঠায় তখন আমি সেই ধরনের রোগ একটু দেখে এটুকুই। আর হ্যাঁ, দুই একটা দিন আমার সাথে সেই মাদ্রাসা লাইনে যখন পড়ালেখা করতাম তখন থেকেই থাকে। তখন তো কৌতূহলবশত কবির ভাই বলে, আচ্ছা জিন মানুষকে আসর করে কিভাবে, আর আপনার সাথে জিজ্ঞাসা করে কিভাবে, কখনো কি কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন? হুজুর একটু হেসে হেসে বলছেন, ভাইজান 26 বছর এই লাইনে আছি, আর আপনি আমারে বলেন ঘটনা আছে কিনা, এগুলা কি শুনান? কবির ভাই তখন বলেন যে, কি বলেন হুজুর, আমার তো এসব ব্যাপার বেশ আগ্রহ, খুব বেশি ইন্টারেস্ট। অনেক অনুরোধ করবার পর হুজুর একটা ঘটনা বলতে রাজি হয় তখন, তবে তিনি এটা মোটেও বলেন না যে জিন তার সাথে কিভাবে আসে। এরপর তিনি কথায় কথা আবার এরকম গল্প করে যান এবং কবি সাহেব একটাই কথা, হুজুরটাকে ঘটনা বলেন, ঘটনাটা শুনি। এরপর তিনি ঘটনা শুরু করেন। হুজুর বলে 2016 সালের ঘটনা সেটা। চিটাগাংয়ের কাছেই রাউজান গিয়েছিলেন এক মাহফিলে। শীতের রাত থাকায় যেহেতু আগেই ফিরতে হবে, তাই ঠিক করে দুপুরে শুরু হওয়া যে মাহফিলটা তিনি শুরু করেছিলেন সেটা রাত 11টা-12টার মধ্যে শেষ করে দিবেন। তো মাহফিল শেষ করে রাত তখন 11:15টার মতো হবে। তিনি যখন স্টেজ থেকে নামতে যাবেন তখন সেখানে তত্ত্বাবধানে থাকা এক লোক এসে বলেন, হুজুর আপনার রাতে খাওয়ার দাওয়াত আছে। হুজুর জানতে চাইলে বলা হয়, এই মাহফিল যার জায়গায় আয়োজন করা হয়েছে তিনি রাতে বাসা খাওয়ার দাওয়াত দিছেন। আমিন হুজুর আর না করতে পারে না তখন। তিনি সেই লোকের সাথে এই মিনিট পাঁচে খাটলে একটা দূরত্বে একটা বাসা, সেখানে খাওয়ার উদ্দেশ্যে দাওয়াতের উদ্দেশ্যে যান। বাসাটার কাছাকাছি গিয়ে যে এরিয়াটার ভিতর ঢুকবেন তিনি গেট দিয়ে দেখছেন যে খুব খানদানি একটা লোক দাঁড়িয়ে আছেন, সাদা পাঞ্জাবি পরা, দেখে বোঝা যাচ্ছিল। তার সাথে পরিচয় হয় তখন সে হুজুরের, সেই লোকের নাম ছিল মনিরুল ইসলাম মনির। তিনি একবারে বাড়ির গেট থেকে হুজুরকে সালাম দিয়ে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিলেন এবং হুজুরের সাথে কুশল বিনিময় করেন হাত মিলিয়ে। হুজুর বাড়িতে ঢুকে দেখেন যে ড্রয়িং রুমটা বেশ বড়, অনেক সুন্দর। কিন্তু একটা বিষয় হুজুরের বেশ অবাক লাগে, তিনি 5-6 মিনিট ধরে যখন বাসায় ঢুকেন দেখেন বেশ বড় বাসা, কিন্তু সে মনির সাহেব একাই। আর যেই লোকটা হুজুরকে মানে দাওয়াত পৌঁছে দিয়েছিল তিনি বাড়ির গেট থেকে বিদায় নিয়ে নেন, ভিতরে আর আসেন না। হুজুর কিছুক্ষণ লক্ষ্য করে দেখেন সে বাসায় মনির সাহেবের সাথে তিনি কথা বলছেন, কিন্তু আশেপাশে কেউ নাই। হঠাৎ সেই মনির সাহেবের স্ত্রী আসে এবং হুজুরের সাথে পরিচয় হয়। মনির সাহেব বলে যে, আচ্ছা খাওয়া দাওয়া দাও, এরপর হুজুরের সাথে কথা বলি। খানিকটা আচমকা হুজুরের চিন্তায় পড়ে যায় তিনি, যে আমার সাথে কথা বলবে মানে, আমার সাথে আবার কিসের কথা? হুজুর তখন মনির সাহেবকে বলেন, কি কোনো আর্জেন্ট কথা আছে, বলতে পারেন, কথা বলে তারপর খাই। মনির সাহেব বলে যে, না না না, আগে খেয়ে নি তারপর। হুজুর কিছুক্ষণ কথা বলার পর যখন খাওয়ার টেবিলে বসবেন দেখছে মনির সাহেবের মুখে যে হাসিটা আছে তা কেন জানাই মনে হচ্ছিল বেশ কষ্ট করে তিনি হাসি মুখে কথা বলছেন। আর ওনার স্ত্রীকে দেখবার পর মনে হচ্ছিল মনটা বেশ খারাপ। কান্না করলে চোখ মুখ যেমন ভার ভার থাকে ঠিক তেমন। তো খাওয়া খেতে খেতে হুজুরকে উদ্দেশ্য করে মনির সাহেব বলেন, হুজুর খাওয়ার পরে কিন্তু একটু সময় দিন, আপনার সাথে অনেকক্ষণ কথা আছে। আর আপনি টেনশন করবেন না, যত রাতই হোক আমার লোক আপনাকে গাড়িতে বাসায় পৌঁছে দিবে। হুজুর তখন চিন্তায় পড়েছেন যে কি এমন কথা তিনি নাও করতে পারছেন না, লোকটা তাকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে। তারপর তারা খাওয়ার পর বসে। মনির সাহেব হুজুরকে বলেন, হুজুর এই যে বাড়িটা দেখছেন, এখানে আমি, আমার স্ত্রী, আমার এক ছেলে এক মেয়ে আর শাশুড়ি, আমরাই থাকি আপাতত। তিনি যেটা বলেন, যেটা ওনার গ্রামের বাড়ি ছিল, আসলে তার নিজ বাড়ি যেখানে তিনি সবসময় থাকেন বা স্থানীয়, সেটা হচ্ছে চট্টগ্রামের খুলশীতে। বিপদে পড়ে তিনি এখানে এসে থাকছেন। তার যে ব্যবসা সেটার জন্যই তাকে সবসময় শহরে যেতে হতো, মানে শহরে যেতে হয় আর কি রেগুলার। এই সমস্যাটা, পারিবারিক সমস্যার কারণে তিনি এখন এখানে থাকছেন। বিপদটা কি জানতে চাইলে মনির সাহেব বলেন, সমস্যাটা তার ছেলে জিতুকে নিয়ে। প্রায় 8-9 মাস ধরে সে অসুস্থ,
রোগবালায় কিছুই ভাবে ধরা পড়ে না, কিন্তু শরীর এমন দুর্বল থাকে যে বিছানা থেকে উঠতে পারে না। মনে হয় যে পাতিটা নাকি অবশ হয়ে গিয়েছে। মনির সাহেব বলেন, দেশের বাইরেও তিনি চেক আপ করেছিলেন, কিন্তু ডাক্তারের একই কথা, কোনো রোগ নাই ছেলের। এই টেস্ট ওই টেস্ট, অনেক টেস্ট করে, কিন্তু সমাধান আর কিছু হয় না। কথাগুলো বলতে বলতে রাত তখন 12:30টার মতো হয়ে যায়। আমিনুল হুজুরের বেশি দেরি হয়ে যাচ্ছিল। খানিকটা বিরক্ত হয়ে তিনি মনির সাহেবকে বলেন, দেখেন ভাই, আপনার ছেলে অসুস্থ, আমি কি করতে পারি? আমি তো ডাক্তার না। মনির সাহেব বলেন, হুজুর, আপনাকে আর অনেক কথা বলার আছে। এক কাজ করি, কাল আপনার মাদ্রাসায় আসি, তারপর বিস্তারিত কথা বলবো। আপাতত বলে রাখি যে আমার ছেলেকে 2জন হুজুর দেখিয়েছিলাম, বেশ বড় মাপের হুজুর। দুজনই বলেছে যে ওকে তাবিজ করা হয়েছে, কিন্তু কেউ ওভাবে সমাধান করতে পারে নাই। তো তারপর সেদিনের মতো হুজুর এসে পরে পরের দিন সকালে হাটহাজারী সেই মাদ্রাসায় যান আমিন হুজুরের কাছে সেই মনির সাহেব। তিনি তারপর আবার বাকি কথা বলা শুরু করেন। ওই যে 8-9 মাস আগের কথা, তখন তিনি মনির সাহেব তিনি তার পরিবার নিয়ে খুলশীতে নিজ বাড়িতে থাকতেন। বেশ বড় ডুপ্লেক্স বাড়ি ছিল সেখানে। তার পরিবারের সদস্য বলতে তিনি, তার স্ত্রী, তার ইচ্ছা ছেলে মেয়ে দুজনকে নিয়ে তিনি থাকতেন। তো একদিন দুপুরে কলেজ থেকে এসে তার ছেলে জিতু সে তার বাবাকে বলছে, বাবা, পরীক্ষা তো শেষ, আজকেই মাত্র শেষ হলো, কোথায় ঘুরতে যাবো, চলো না একটু কক্সবাজার যাই। তিনি বলছে, দেখো বাবা, আমার তো কাজের অনেক চাপ, তুমি এক কাজ করো, তোমার মায়ের সাথে দেখো, মাকে নিয়ে কোথাও ঘুরে এসো, যাও। তখন মনি সাহেবের স্ত্রী বলেন, আচ্ছা এক কাজ করি, মায়ের ওখানে যাওয়া হয় না, মানে মনি সাহেবের শ্বশুর বাড়ি যাওয়া হয় না, সে কথা বলছে যে সেখানে যাওয়া হয় না, এমনি তাহলে ওকে নিয়ে, জিতুকে নিয়ে সেখানে থেকে ঘুরে আসি। তো তারপর সেদিন বিকেলেই তারা চকরিয়াতে, জিতু, তার মা এবং তার ছোট বোন সেজুতিকে নিয়ে তারা সেই নানি বাড়ির উদ্দেশ্যে যায়। মানে জিতু তার নানি বাড়ির উদ্দেশ্যে যায়। ওরা যাওয়ার 3 দিন পর ফজরের আজানের সময়টা, মানে আজান দিবে এমন একটা ভাব, তখন সেই মুহূর্তে মনির সাহেবকে তার স্ত্রী ফোন দিয়ে বলে, জিতুকে বাসায় পাওয়া যাচ্ছে না, ঘরে কোথাও সেই নাই। এবং মনির সাহেব কথাটা শুনে একটু আকাশ থেকে মানে ভেঙ্গে পড়লো। ঘরে নাই মানে? কোথায় গেছে সে? আর তিনি আশ্চর্য হওয়ার একটা কারণ ছিল যে তার ছেলে ঘর, কোচিং আর কলেজ, এটুকুই তার সীমা ছিল। এর বাইরে সে কখনো কোথাও আড্ডা দিত না, বাসা থেকে বের হতো না। খুব ভদ্র ছেলে ছিল সে। কথাটা শুনে মনীষ সাহেব দ্রুত শ্বশুর বাড়ি যান এবং সিদ্ধান্ত নেন যে তিনি গিয়ে থানায় জিডি করবেন। মনীষ সাহেব বলেন যে তিনি যাওয়ার পর তার শাশুড়ি তাকে খোঁটা দিয়ে বলছিলেন, ছেলেটার কিছু শিখাও নাই, কই যায় না যায় খবর রাখো, আসার পর থেকে দেখি ফোনের পর ফোন, কোন মেয়ের সাথে কথা বলে কে জানে, এখন থানায় জিডি করবা কোন দুঃখে, মান সম্মান ডুবে যাবা, তোমার মতো একজন ব্যবসায়ী, তোমার মানুষ এক নামে চিনে, তুমি থানায় যাইবা। মেজাজটা বেশ খারাপ হয়ে যায় কথা শুনে। এ কারণেই মনির সাহেব নাকি তো সচরাচর শ্বশুর বাড়ি তিনি আসতে চেতেন না। কি করবেন ভাবতে ভাবতে মনির সাহেবের ছোট শ্যালক হঠাৎ দৌড়ে এসে বলেন, দুলাভাই, জিতুকে তো বাড়ির পিছনে পাওয়া গেছে কবরস্থানে, তাড়াতাড়ি আসেন। সবাই সেখানে যায়, গিয়ে দেখে জিতু খুব ক্লান্ত ভাবে পড়ে আছে কবরস্থানে একটা পাশে। পারিবারিক কবরস্থান ছিল সেটা। সে প্রচন্ড ফর্সা ছিল, তার গালগুলো একেবারে লাল হয়ে গিয়েছিল, চোখগুলা বেশ ফোলা ফোলা। একটা বিষয় মনীষ সাহেব খেয়াল করেন, ছেলেটার ডান হাতে মুঠোর মধ্যে শক্ত করে 2-3টা তাবিজ বাঁধা। তাড়াতাড়ি তাকে রুমে নিয়ে আসা হয়। জিতুর নানি তিনি নাকি তাবিজগুলো দেখে সঙ্গে সঙ্গে হাত থেকে খুলে ফেলে, তাবিজ রাখছে কি এখানে, তিনি দূরে ছিটামিটা ফালায় দেয়। ছেলের এই অবস্থা দেখে মনীষ সাহেব বেশ চিন্তায় পড়ে যান। তিনি তাবিজের কথার মাথায় রাখেন না, তাড়াতাড়ি ডাক্তার কাছে ছেলেকে নিয়ে যান। চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হয়, সাথে জিতুর মা, জিতুর বোন এবং মনীষ সাহেবের শাশুড়ি। হসপিটালে নেওয়া হয়। ডাক্তার আর কিছু বলে না, বলে দেখেন হয়তো কোনো একটা কারণে সে মনে ভয় পাইছে, এক কাজ করেন, ওকে একটু রেস্টে থাকতে দেন, বাসায় নিয়ে যান, স্যালাইন দেন। মনীষ সাহেব তিনি ভাবে যে হয়তো ছেলে রাত্রেবেলা কোথাও ঘুরতে গেছিল আশেপাশে,
কোনো ছিনতাইকারী কবলে পড়লো নাকি, বা শহর থেকে আসছে, হয়তো কেউ কোনো ক্ষতি করতে চাইলো নাকি, তিনি টেনশন করতে থাকেন। জিতুর মা নাকি বলে যে আগে ওর সেন্স আসুক, ঠিকঠাক হোক, সুস্থ হোক, তারপর ওকে জিজ্ঞেস করে তারপরে কি করা যাবে না করা যাবে সেটা দেখা যাবে। জিতুর তো মানে সেন্স আছে জিতুর। জিতু বলে যে সে রাতে কি হয়েছিল। সে নাকি রাত 12টার মধ্যেই তার রুমে ঘুমিয়ে যায় সেই নানির বাসায়। মাঝরাতে ঘুমের মধ্যে কেন জানি মনে হচ্ছিল তার রুমে কেউ ঢুকেছে। জিতু যখন চোখ খুলতে যাবে তার ঘুম ঘুম ভাবটা আরো বেড়ে যায়, এবং তন্দ্রাচ্ছন্ন যখন তার লাগছিল হাতে কেউ কিছু দিচ্ছে তাকে, সেটা তার অনুভব হয়, কিন্তু পরে তার আর কিছু মনে নাই। ঘটনাটা কোন দিকে মোড় নিচ্ছে আজ করতে পারছিলেন না মনির সাহেব, কিন্তু মনে মনে ভাবতে থাকেন ছেলেকে কবরস্থানের ওখানে কেন পাওয়া গেল, প্যারানর্মাল কিছু ঘটলো নাকি। তার শাশুড়ি মানে মনির সাহেবের শাশুড়ি জিতুর এই অবস্থা দেখে তিনি তখন আবার সেই খোঁটা দেওয়া শুরু করেন। তিনি বলেন যে দেখো, এসব উল্টাপাল্টা কথা ভাইব না, তোমার ছেলে সে রুমেই ছিল, আর তোমার ছেলে রুমে ঘুমের পরিও পাওয়া গেছে, খবর পাইছি আমি। গিয়া দেখো পরিমরি খাই আপনার কবরস্থানের, মানে কি করছে না করছে দেখো এখানে পড়ে আসিল। কিন্তু মনির সাহেবের কোনো বিষয় ভালো লাগছিল না, কারণ তার ছেলে এরকম করবার কথা না। কিছুর একটা কিন্তু এখানে আছে। 2 দিন পরের কথা, জিতু খানিকটা সুস্থ হবে এরকম একটা মুহূর্ত, কিন্তু তার শরীর তখনও দুর্বল ছিল। হঠাৎ নাকি চিৎকার দিয়ে রুমে তার বাবা মাকে ডাকে। সে বলে সে নাকি ঘুমিয়েছিল, হঠাৎ তার গায়ে মাটির দলার মতো কে যেন উপর থেকে কিছু একটা মারে। জিতু ভাবে যে হয়তো কোনো পোকা আসলো নাকি, সে যখন ধরতে যাবে দেখে যে মাটির গুঁড়া গুঁড়া অংশ। তারপর জিতু নাকি আলমারির উপর তাকায়, দেখছে একটা অবয়বের মতো কিছু একটা বসে আছে আর দোল খাচ্ছিল। আর জিতু যখন চিৎকার দিয়ে বলে কে, তখন সেটা অট্ট এসে বলে ভয় পাইছিস, কে বলতে মাত্র শুরু। তারপর নাকি ঢিলাঢিলি শুরু করে। ঠিকই রুমটা যখন চেক করা হয় তখন জিতুর বিছানার আশেপাশে মাটির দলা পাওয়া যায়, দরজা জানালা তো আটকানো ছিল। এগুলা কিভাবে আসলো? ব্যাপারটা সেই মনির সাহেবের শাশুড়ি ওভাবে গুরুত্ব দিতে মানা করে মনির সাহেবকে, কিন্তু মনির সাহেব এবার বলে যে দেখেন অনেক হইছে, আমার ছেলে মরতেছে, বাসায় একটা অল্প বয়সী বাচ্চা, আমি হুজুর অবশ্যই আনবো। আর মনির সাহেব রিস্ক নিতে চাচ্ছিলেন না, কারণ বুঝে যেটা বললাম যে ওনার 1.5 বছরের বাচ্চা ছিল তখন। এরপর তিনি আমিনুল হুজুরকে বলেন উনি ফটিকছড়ি থেকে এক হুজুর আনেন। সে হুজুর তার ছেলেকে দেখে বললে যে ওকে তাবিজ করা হয়েছে, তবে তিনি এভাবে সমাধান করতে পারবেন না, শুধু শুধু কয়েকদিন ঝাড়ফুঁক দিয়ে কিছুই করতে পারে না। পরে আরেকটা হুজুর আনা হয়। তিনি বলেন এই তাবিজ কাটানো অনেক সমস্যা, যিনি তাবিজ করেছেন তিনিই একমাত্র পারবেন সেই তাবিজটা ছুটাতে, এছাড়া আর সম্ভব না। আর সেই হুজুর বলে এক কাজ করেন, আপনারা বাসাটা ছেড়ে চলে যান, কদিন অন্য জায়গায় থাকেন, দেখেন সমস্যার সমাধান হলেও হতে পারে। একের পর একদিন যায়, জিতু নাকি অসুস্থ হতেই থাকে। সে একা রুমে থাকতে ভয় পেত দেখে বিছানা থেকে উঠে যে বাথরুমে যাবে সেই শক্তিতে সে হারিয়ে ফেলে। তো এটা দেখে মনির সাহেব তার শাশুড়িকে বলেন মা, আপনি যেহেতু আপাতত আমার বাসায় আছেন, যদি সুস্থ হোক তারপর আপনি বাড়ি যান। তখন তিনি একটা রিকোয়েস্ট করেন তার শাশুড়িকে যে আপনার একটা কাজ করেন, যে জিতুর রুমের পাশে, রুমটা বেশ বড় ছিল না, কিন্তু জিতুর রুমের একটা কর্নার বলছে একটা সিঙ্গেল খাট আছে, সেটা আপনাকে দেই, আপনি আপাতত ওখানে থাকেন, সেটা রাতে উঠতে ভয় পেতে পারে, ওয়াশরুমে যেতে পারে, এটা আপনি দেখা দেখি করে নেই আর কি। আমার শাশুড়ি রাজি হয়ে যায়। দিন যতই যায় জিতু সে কিন্তু নানা ধরনের সমস্যা ফেস করে। যেমন সে রাতে ঘুমাচ্ছে, শরীর প্রচন্ড জ্বলছে, আর উঠে দেখতো শরীরে আঁচড়ের দাগ, আবার এমনও হতো কেউ তাকে মেরেছে এমন লাল দাগ পড়ে থাকতো। মাঝে মাঝে নাকি এমন হতো রাতে 2-3টা ঘন্টা সে ঘুমাতে পারতো, এবং ঘুমের মাঝে মাথা ব্যথা করতো, বালিশে মাথা দিলেই মাথা নাকি প্রচন্ড ব্যথা হতো, এবং ব্যথায় তার শরীর মানে জ্বালা পোড়া করতো।
তো মনির সাহেব তখন কাতো কাতো ভাবে আমিনুল হুজুরকে বলেন, হুজুর, কত যে সমস্যায় পড়ছে আমার ছেলেটা তা বলে শেষ করা যাবে না। এখন আপনার সন্ধান কোন একটা ভাবে পাইছি, যদি পারেন আমাকে একটু সাহায্য করেন। আমিনুল হুজুর তখন নাকি তিনি অনেক চিন্তা ভাবনা করে বলেন যে, তারপর কি করলেন? এরপর কি কোনো হুজুর দেখাইছেন? মনির সাহেব বলে, হ্যাঁ, সর্বশেষ যে হুজুরটা দেখাইছে তিনি একই কথা বলেন যে সে বাসাটা ছেড়ে দেওয়ার জন্য। এজন্য বাসা ছেড়ে এখন এখানে থাকি। তাও সমস্যা যায় না। হুজুর আবার চিন্তায় পড়ে যান এবং তিনি বলেন, আচ্ছা, খুলশীতে আপনার যে বাড়িটা আছে ওখানে কি আমাকে এখন নিয়ে যেতে পারবেন? মনির সাহেব রাজি হন এবং সেখানে তারা যান। হুজুর সারা বাড়ি কয়েকবার ঘুরে দেখবার পর বলেন, না, এই বাড়িতে কোনো সমস্যা নাই। আপনার পরিবারে খামোখা গ্রামের বাড়ি পাঠিয়ে দিছে অন্য হুজুরগুলা। ওদেরকে এখানে নিয়ে আসেন, এরপর আমি আপনার ছেলের সাথে কথা বলবো। ইনশাল্লাহ দেখি কি হয়, দেখা যাবে। তো 4-5 দিনের মাঝে মনির সাহেব তার পরিবার সবাইকে নিয়ে খুলশীতে তার বাড়িতে এসে পড়েন। এরপর তিনি আমিনুল হুজুরকে আবার নাকি ডাকেন। হুজুর জিতুর সামনে যখন যাবে কয়েক সেকেন্ড, হুজুর যেটা বলে কবির ভাইকে যে কয়েক সেকেন্ড, 5 কি 10 সেকেন্ড দেখার পরে রুম থেকে বের হয়ে গিয়ে বলেন আমি সেই মনির সাহেবকে, ওকে আর দেখা লাগবে না, আপনার সাথে কিছু কথা আছে, শুনেন। আপনার ছেলেকে তো তাবিজ করছে, আর এমন ভাবে করছে খুব বাজে ভাবে, মানে চেহারা দেখে বোঝা যাচ্ছে ওর অবস্থা খুবই খারাপ। কিন্তু তাবিজটা কে করছে, কিভাবে করেছে সেটা ছুড়ে দিতে হবে। আর ওর চোখ দেখে বোঝা যাচ্ছিল তাবিজটার অবস্থা ভালো নাই, এটাতে শিকড় গজাইছে, বড় হয়ে যাচ্ছে। বেশি বড় হইলে এই ছেলেরে টিকানো যাবে না। কথাটা শুনে মনির সাহেব আরো চিন্তায় পড়ে যান, আর হুজুরকে বলেন করণীয় কি? হুজুর শুধু বলে যে আমাকে আগে বুঝতে হবে সমস্যাটা কি, কে তাবিজ করছে ওইটাকে জানতে পারলে বেশ ভালো হইতো। আমিনুল সাহেব তখন, মানে আমিনুল হুজুর তখন বাসার সবার সাথে টুকটাক একটু কথা বলে টেস্ট করতে চাচ্ছিলেন যে আসলে কোন দিকে মোটিভটা যাচ্ছে বা কে তাবিজটা করতে পারে। এরপর আরো কয়দিন নাকি তিনি সে বাসায় যান, কিন্তু সুরাহা করতে পারেন না। তবে প্রতিবারই তিনি মনির সাহেবের গাড়িতে যাওয়া আসা করতেন, মানে মনির সাহেব বলে দিয়েছিল যে গাড়িতে যাওয়া আসা করবার জন্য। আর গাড়ির যে ড্রাইভার ছিল সে হচ্ছে সেই লোকটা যে আমিনুল হুজুরকে প্রথম দিন মাহফিল থেকে নিয়ে মনির সাহেবের বাসায় নিয়ে গিয়েছিল। সেই ড্রাইভারের নাম ছিল বাবু। প্রায় 15 বছর ধরে মনির সাহেবের গাড়ি সে চালায়। ওই যেতে যেতে সেই ড্রাইভার মনির সাহেব আমিনুল সাহেবের সাথে পরিচয় এবং এই কথাগুলো বলতো আর কি মাঝে মাঝে। হুজুর টুকটাক তার সাথে হাই হ্যালো করতে করি। তো সর্বশেষ যেদিন হুজুর সেই মনির সাহেবের বাসা থেকে যাচ্ছে খুশির বাড়ি থেকে, যখন তার মাদ্রাসা যাচ্ছিল, তিনি বেশ চিন্তায় ছিলেন, অনেক চিন্তায়, কোনো কথাই বলছেন না সেদিন। তো রাস্তায় জ্যামে পড়ে আছে। তো সেই ড্রাইভার বলছে আর কি যে হুজুর কোনো সমস্যা? বলছেন না, কোনো সমস্যা না, এমনি। সমস্যা থাকলে বললেন। কয়েকবার হুজুরকে জিজ্ঞাসা করবো, হুজুর একটু রেগে গিয়ে বলেন, আপনি ড্রাইভারের সাথে কথা বলেন কেন, গাড়ি চালান। ড্রাইভারটা বেশ কষ্ট পায় মনে সেই আমিনুল হুজুরের কথায়। পরের দিন আবার সেই হুজুর সেখানে যান, কিন্তু তিনি ভাবতে থাকেন যে বাসায় যেহেতু এক একজনের সাথে কথা বলে সমাধান হচ্ছে না, তিনি একটু অন্য টেকনিক খাটাবেন। এটা নিয়ে তিনি চিন্তায় পড়ে যান। মনির সাহেবকে বলেন যে দেখেন, কিছু মনে না করলে আপনার বাসায় আমি কারো কোনো সমস্যা পাই না, এক কাজ করি, ওকে যেখানে মানে যেখানে ওকে অসুস্থ অবস্থা পাওয়া গেছিল সেখানে যাই। কথাটা কিভাবে জানি সেদিন মনির সাহেবের শাশুড়ি শুনে যায়। শোনার পর তিনি বেশ বকাবকি করেন সেই হুজুরকে, বলতেছে যে ফাজলামির জায়গা পান না, আপনি কি সন্দেহ যে আমার বাড়ির কি ওটা তাবিজ করছে? হুজুর একটু মন খারাপ করে, মনির সাহেব হুজুরকে বুঝা যায় মুরব্বী মানুষ, থাক, যা বলছে বাদ দেন। তো এতটুকু ঘটনা শোনার পর কবির ভাই, যিনি ঘটনা শুনছিলেন সেই আমিনুল হুজুর কাছ থেকে, তিনি অনেকক্ষণ মনোযোগ দিয়ে শুনেন এবং হঠাৎ করে বলে বসেন, হুজুর এতক্ষণ ঘটনা শুনলাম, এটা তো বেশ জটিল ঘটনা, তা আপনি সমাধান করতে জিন হাজির করতে পারলেন না কেন?
আপনার কাছে না বলে 2-1টা জিন থাকে? আমিনুল হুজুর তখন বলেন, কবির ভাই, সব কাজে আমি জিন আনি না, টুকটাক যখন তাবিজ তোলা হয় জিন লাগলে তখন জিন আনি, একটু সাহায্য করার জন্য। তবে যতটুকু চেষ্টা করি নিজেই আমল করে কাজ সমাধানের চেষ্টা করি, এটা আমার ওস্তাদ শেখায় গেছিল। এরপর আমিনুল হুজুর বলেন, বাকি ঘটনা শুনেন, এরপর বুঝবেন ঘটনার কত জটিল। তো সেই দিনই যখন এই মনির সাহেবের সাথে কথা বলে গাড়িতে আবার উঠেন সে আমিনুল হুজুর, তখন তিনি একটু গিলটি ফিল হয় যে আগের দিন তো তিনি ড্রাইভারের সাথে খারাপ ব্যবহার করছিল। তিনি একটু নিজে থেকে ড্রাইভারকে বলতেছে, ভাই কিছু মনে করো না, গতকাল তোমার সাথে একটু খারাপ ব্যবহার করছিলাম, মনটা ভালো নাই, ছেলেটার অবস্থা জি বুঝতে পারতেছি না ছেলেটা টিকবো নাকি। তখন ড্রাইভাররা যেতে বলেন, হুজুর কি বলবো, এই টুকটাক সমস্যা থেকে যে কত বড় সমস্যা হইল। আর ড্রাইভার তিনি জানতেন জিতুর সাথে কি ঘটেছে না ঘটেছে, কারণ 2-1বার হুজুরও নাকি ম্যানেজ করেছিলেন, এনেছিলেন সেই ড্রাইভার। তো হুজুর যখন সেই ড্রাইভারের সাথে টুকটাক কথা বলছে, তখন একটা সময় সেই ড্রাইভার বাবু তিনি আমিনুল হুজুরকে নাকি বলেন, হুজুর কি আর বলবো বলেন, পালিত ছেলে, এটার প্রতি কত টাকা না ঢাললো স্যার। পালিত ছেলে মানে? আমিনুল হুজুর সেই ড্রাইভারকে বলল, পালিত ছেলে মানে কি? এটা কি পালক নাকি? মানে পালছে ছেলে রে? কথাটা শুনে মানে আমিনুল হুজুর আকাশ থেকে ভেঙে পড়ে। ড্রাইভার বলেন, হ্যাঁ, জিতু তো স্যারের পালক ছেলে। আপনার কিছু বলে নাই স্যার আগে? ড্রাইভার যখন জানতে পারে যে হুজুর কিছুই জানে না, যে জিতু মনির সাহেব যে তার ছেলে পালক এটা জানিয়েছেন, তখন তিনি বলেন যে স্যার, হুজুর হাতে পায়ে ধরি, স্যারের কিচ্ছু বলেন না, সব ঘটনা আমি বলতেছি, এটা তো স্যারের পালিত ছেলে। আর এই যে মনির স্যার আছে না, ওনার তো একটা সময় বাচ্চা হইতো না, তারপর না ছেলেটা দত্তক আনছে। আমিন হুজুর বলে, কি কি ঘটছে আমার একটু বলতে পারবা? তোমার চিন্তা নাই, আমি কারো কিছু বলবো না, শুধু ছেলেটাকে বাঁচানোর জন্য দেখি সমাধান করতে পারে কিনা, তোমার বলো তো কাহিনীটা কি। তখন সেই যাত্রাপথে ড্রাইভার বলেন, হুজুর মনির স্যার আর ম্যাডাম দুজন খুব কম বয়সে বিয়ে করছিল, এই 20 কি 22 বছর হবে তখন, পছন্দের বিয়ে ছিল। বিয়ের কয়দিন পরে বড় স্যার মানে যে মনির সাহেবের বাবা উনি মারা যায়, আর স্যারের মা তো মারা গেছে অনেক আগে। তো নিজের মতে বিয়ে করায় প্রায় 3-4 বছর মনির স্যারের সাথে তার শ্বশুর বাড়ির কি সম্পর্ক রাখে না। কষ্টের বিষয় হচ্ছে, স্যারের বিয়ে যখন 2 কি 2.5 বছর চলে, তখন তিনি জানতে পারে যে ম্যাডামের কখনো আর বাচ্চা হবে না, বাচ্চা নিতে পারবেন না তিনি। তখনই জিতুকে কোন একটা জায়গা থেকে দত্তক নেয়, কিন্তু কোত্থেকে নেয় এটা আমি জানি না, এমন ভাবে পুরোটা লালন পালন করে যে নিজের ছেলের থেকে অনেক বেশি। প্রায় 13 কি 14 বছর পর গিয়া ওনারা ডাক্তার দেখানো শুরু করে। তারপরও প্রায় বেশ বছর খানিক পর গিয়ে কোন একটা বিদেশি ডাক্তারের মাধ্যমে জানতে পারে যে না, মনি স্যারের ঘরে সন্তান আসবে। তখনই সেজুতির মায়ের জন্ম হয়। এরপর সেই ড্রাইভার বলেন, হুজুর স্যার আর ম্যাডাম খুব ভালো মানুষ, কিন্তু যত ভেজাল এলো স্যারের শাশুড়ি, ওনার আমি দেখতেই পারি না, শুধু বাজে ব্যবহার করে সবার সাথে। কথাগুলো শুনে আমিনুল হুজুর তিনি নাকি একটু চিন্তা করতে থাকেন এবং ড্রাইভারকে বলেন, আচ্ছা ঠিক আছে ভাই, আর জানা লাগবে না, বাকিটা আপনার স্যার থেকে জানবো। তখন সেই ড্রাইভার আবার অনুরোধ করে, স্যার আপনি কিছুই বলেন না, দেখবেন স্যারই আপনার সব বলবে, আপনি যেগুলো বলেন তাহলে স্যার মাইনে ফেলবে। তো আমিনুল হুজুর তখন তিনি তার বাড়িতে মানে তিনি তার মাদ্রাসায় চলে যান। তিনি সিরাতে ভাবতে থাকেন যে আসলে কি করবে, কিন্তু ড্রাইভারের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে সন্দেহের তীরটা মনির সাহেবের শাশুড়ির দিকে। কিন্তু কিভাবে তিনি সরাসরি সেই শাশুড়িকে দোষারোপ করবেন সেটা তিনি বুঝতে পারছিলেন না। 2টা দিন এভাবে কাটিয়ে দেওয়ার পর সকালের দিকে মনির সাহেব ফোন দিয়ে জানায়, গত রাত থেকে তার ছেলের জ্ঞান নেই, মানে সেই 7টা-8টা হবে তখন, তারপর থেকে ছেলের জ্ঞান নেই। হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু ডাক্তার বলে যে স্যালাইন পুশ করে রাখেন, এরকম 2-1 দিন দেন,
তারপর এখানে আনেন। আর আপনার ছেলের সবই ঠিক আছে, অন্য কোনো সমস্যা হতে পারে নাকি দেখেন, বাসায় নিয়ে যান, কোনো সমস্যা নাই। এ কথা শুনে আমিনুল হুজুর সরাসরি মনির সাহেবকে বলেন, দেখেন আমি আপনার বাসায় ঘন্টাখানিক আমল করব, তবে কিছু মনে না করলে আপনি, আপনার স্ত্রী, সন্তান ছাড়া বাসায় আর কেউ থাকবেন না। আসলে হুজুর একটু টেকনিক্যালি চাচ্ছিল যে শাশুড়ি সেখানে, মনির সাহেবের শাশুড়ি সেখান থেকে চলে যাক, তারপর তিনি মোটিভটা বুঝবে যে তার মনির সাহেবের ছেলের কি অবস্থা। তো মনির সাহেব বলে, আচ্ছা ঠিক আছে আপনি আসেন, কোনো সমস্যা নাই। আমিনুল হুজুর সে বাসায় গিয়ে তিনি বেশ কয়েকবার কিছু নির্দিষ্ট আমল করেন এবং তিনি বুঝতেই পেরেছিলেন যাওয়ার, মানে তিনি যাওয়ার পরও নাকি মনির সাহেবকে জিজ্ঞেস করেছিলেন আমিনুল হুজুর যে বা আর কেউ আছে নাকি, মনির সাহেব বলেছে যে না, তার শাশুড়ি ছিল, তিনি চলে গিয়েছে। তো যাক, তিনি বেশ কয়েকবার আমল করে সেই আমিনুল হুজুর, এবং আমল করার পর তিনি দরজা জানলা খুলে দেন, পরা পানি, জমজমের পানি ছিটিয়ে দেন পুরা ঘরে। এরপর মনির সাহেবকে বলেন যে আপনার ছেলের হাতে যে স্যালাইন পুশ করে রাখছেন না, এটা খুলে ফেলেন, কিছু হবে না, আল্লাহর উপর ভরসা। তো তারপর তিনি এটাও বলেন, অবশ্যই এটা আমাকে জানাবেন যত রাত হোক, যে জিতুর জ্ঞান ফিরে আসে কিনা। আমিনুল হুজুর তখন সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল সকালই সেই আমিনুল হুজুর জানতে পারে জিতুর জ্ঞান ফিরে এসেছে, চোখটা নাকি সে খুলেছে, কিন্তু বরাবরের মতো বেশ ক্লান্ত, মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। আমিনুল হুজুর তখন মনির সাহেবকে বলেন যে দেখেন, যেহেতু আমি কাজ করতেছি, আমার কাজ করতে দেন, কোনো নেগেটিভ কথা বললেন না, চলেন আপনার শ্বশুর বাড়ি যাব, সেই কবরস্থানে যেখানে জিতুকে পাওয়া গেছিল, দেখি কিছু করা যায় কিনা। মনির সাহেব নিজেই ড্রাইভ করে সে আমিনুল হুজুরকে নাকি তখন সেখানে নিয়ে যায়, ছোট পারিবারিক কবরস্থান। সারাদিন ওরা শ্বশুর বাড়ির, মানে বিকেল দুপুরে পরে গিয়েছিল, তো সন্ধ্যা পর্যন্ত সেখানে আশেপাশে এলাকাটা ঘুরে, এবং আসলে হুজুর চাচ্ছিল নাকি যে একটু এশার পর অন্ধকার থাকতে, অন্ধকার হলে তখন তিনি সেই জায়গাটায় কবরস্থানে ঢুকবেন, কারণ তিনি যেহেতু তাবিজ তুলবেন, তখন তার জিনের প্রয়োজন ছিল। তিনি কবরস্থানের ভিতর ঢুকেন এশার পরে, বেশ কিছুক্ষণ জিকির করেন, এরপর আধা ঘন্টা পর সেখান থেকে দুটা তাবিজ তুলে আনেন। তখন যিনি ঘটনা শুনছিলেন কবির ভাই, তিনি বলেন, আচ্ছা হুজুর, সে কবরস্থানে যে তাবিজ আছে, এটাকে আপনি জিনের মাধ্যমে জানছেন? হুজুর বলেন, হ্যাঁ, জিনের মাধ্যমে তো জানছি, বললাম না। তারপর হুজুর সেই তাবিজটা নষ্ট করেন এবং তিনি তখন বাসায় আসেন, মানে সেই মনির সাহেবের শ্বশুর বাড়ির ঘরে আসেন। আসার পর বলছে যে 10-15 দিন যদি এই তাবিজটা আরো থাকতো সেখানে, এই জিতুরে আর বাঁচানো যাইত না, এক হলে পাগল হয়ে যেত, নইলে মারা যেত। তখন খুব বাজেভাবে আবার অকথ্য ভাষা নাকি কথা বলতে থাকে মনির সাহেবের শাশুড়ি। তিনি হুজুরকে গালাগাল করে বলেন যে আপনি আমার বাসার থেকে বের হন, আপনি কোথা থেকে কোন তাবিজ নিয়ে আসছেন, এখন আমার এখানে বলতেছেন যে এই তাবিজ এখান থেকে পাইছেন, কবর থেকে পাইছেন, তার মানে কি আমার ঘরের কেউ ওকে তাবিজ করছে, ফাজলামি করার জায়গা পান, এগুলো অনেক কথা বলে। মনির সাহেব হুজুরকে বলে, হুজুর কিছু মনে করবেন না, চলেন যাই। যাওয়ার আগে তখন সে হুজুর, তিনি নাকি তাবিজটা নষ্ট করে ফেলেন, মানে পুড়িয়ে ফেলেন বা কিছু একটা করেন তিনি। তখন তিনি মনির সাহেবকে বলেন, দেখেন সমাধান যা করা করছি, এখন আপনার বাসায় যাই, দেখি কি অবস্থা আপনার ছেলের। মনির সাহেব বলেন, হুজুর কি বুঝলেন, কে তাবিজ করতে পারে? হুজুর মুচকি হেসে বলছেন, আচ্ছা আপনি আগে বাসায় চলেন, তারপর বাকি কথা হবে। তারপর নাকি আমিনুল হুজুর বাসায় যায়, তার স্ত্রীকে, আমিনুল সাহেবের স্ত্রীকে ডাকেন, আসেন। আসার পর হুজুর ইনডিরেক্টলি একটা কথা বলছেন তাদের দুজনকে উদ্দেশ্য করে, মনীষ এবং তার স্ত্রীকে উদ্দেশ্য করে, যে দেখেন, যেহেতু তাবিজটা ওখানে পাওয়া গেছে, কবরস্থানের মাটি চাপা দেওয়া ছিল, তো ওই বাড়ির কেউ এটা তাবিজটা করছে, এবং যিনি করছে তার সাথে মানে আর সহজে আপনার ছেলে বা মেয়ে যেটাই হোক না কেন দেখা করতে দিন না, সামনাসামনি আনেন না, আপনার ক্ষতি হতে পারে। মনীষ সাহেবের স্ত্রী তখন চোখ দিয়ে তার পানি পড়ছিল আর বলতেছে, আমি জানি তাবিজটা কে করছে।
এটা আমার মা করছে। হুজুর তখন বলে যে, দেখেন, যদি বুঝেই যান আপনার মা করছে তাহলে আর আমার কিছু বলার নাই। তবে আপনাকে অনুরোধ করব, ছেলেকে সচরাচর সেখানে নিয়েন না, ক্ষতি হইতে পারে। আর যদি পারেন আপনি ছেলেকে আলাদা রাখার চেষ্টা করেন। বাড়িতে এখানে একা আছে, সে একাই থাক। বাড়ির লোক সহজে ঢুকতে দিয়েন না বছর খানেক। আস্তে আস্তে আপনার ছেলে ঠিক হবে। তারপর নাকি হুজুর সেখান থেকে এসে পরে মাসখানিক পর শুনেছিল যে জিতু আগে থেকে না খানিকটা ভালো। কিন্তু আমিন হুজুর এটা না কবির ভাইকে বলে যে, আমি যদিও জানতাম ছেলে আগে থেকে কিছুটা ভালো, কিন্তু তাবিজের এফেক্ট তো, সামনে কি হতে পারে তিনি তো জানতেন না। এরপরে আর যোগাযোগ হয়নি শামীম হুজুরের সাথে মনির সাহেবের। তার ছেলে কেমন আছে তিনি জানেন না। তো এই একটা ঘটনা সেই আমিনুল হুজুর কবির ভাইকে শেয়ার করেন। ধন্যবাদ আমাকে যে ভাই ঘটনাটি পাঠিয়েছেন, এবং আমি ওনাকে বলবো যে আবার আমাকে ঘটনা পাঠাবেন। তো ইনশাল্লাহ আমি সামির আনসারী ভৌতিকতায় আবারও হাজির হব আপনাদের সামনে আপনাদের পছন্দের ঘটনা নিয়ে। চেষ্টা করবো সেরা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি আসছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি যে এই স্টোরিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম রাকিব। ওনার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের গোতাশিয়া গ্রামে। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার দাদা এবং দাদির সাথে ঘটে যাওয়া। ঘটনাটির সময়কাল অনেক আগের, ওনার দাদির বিয়েরও আগের, মহান মুক্তিযুদ্ধের আগের কথাই বলতে হবে। তখন এই দাদার বাড়ি এবং দাদির বাড়ি, এই দুটো বাড়ির দূরত্ব ছিল শুধু একটা সাঁকো যতটুকু লম্বা ঠিক ততটুকু, মাঝখানে একটা খাল। অর্থাৎ এই রাকিব ভাইয়ের দাদা বাড়ি এবং নানা বাড়ি দুটো কিন্তু একদম কাছাকাছি, জাস্ট খালি খালটা পার হতে হবে। তবে এত আগের সময়ে তখন তো খালটা বেশ প্রশস্তই ছিল বলতে হবে। ঘটনাটার সূত্রপাত হয় দাদির তখনও বিয়ে হয়নি, তার বয়স 8 কি 9 বছর। তখন দাদির বড় চাচা উনি সিদ্ধান্ত নিলেন যে একটা পুকুর খনন করবেন, মাছ চাষ করবেন। সেই অনুযায়ী পুকুর খননও করা হলো। এরপর মাছ চাষ শুরু হলো। সেখানে সবসময় মাছের সেবা যত্ন করার জন্য যা যা করার দরকার, খাবার দেওয়ার দরকার, সেগুলো কিন্তু করা হচ্ছিল। টানা 6 মাস অক্লান্ত পরিশ্রম করেছেন উনি। এরপর মাছ উনি বিক্রি করবেন। জেলেদেরকে খবর দেওয়া হলো। জেলেরা টানা জাল নিয়ে আসলেন। টানা জাল বলতে পুকুরের এক পাশে জাল ফেলা হবে, এই জালটা কিন্তু একদম মাটি পর্যন্ত গিয়ে ঠেকবে, অর্থাৎ পুকুরের তলদেশ পর্যন্ত। এরপরে এক পাশ থেকে টানতে টানতে যখন অন্য পাশে নেওয়া হবে, জালে অনেক মাছ ধরা পড়বে, অর্থাৎ পুকুরে যত মাছ আছে তার সিংহভাগই ওই জালে ধরা পড়ে যাবে। এখন হলো কি, যখন মাছগুলো ধরা শুরু হলো, পুকুরের এপাশ থেকে ও পাশে নিয়ে যাওয়া হচ্ছে জাল যখন টানা হলো ফাইনালি, তখন যা দেখা গেল, এটা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। দেখা গেল মাছ তো দূরের কথা, ব্যাঙ, কাঁকড়া এগুলো পর্যন্ত জালে ওঠেনি। তাহলে জালে কি উঠেছে? পুকুরের পাশে থাকা কলা গাছ, পেঁপে গাছ, এগুলো যদি পুকুরের পানিতে পড়ে যায়, ওগুলো পচে যায়, এগুলোর যে হালত হয়, অর্থাৎ যে অবস্থা হয়, এগুলো জালে উঠে এসেছে। জেলে যারা ছিল এরা এমন গালিগালা শুরু করেছে দাদির বড় চাচাকে, তা আসলে ভাষায় প্রকাশ করবার মতো নয়। কারণ জেলেদেরকে বলা হয়েছে যে মাছ ধরবেন, মাছের একটা অংশ পাবেন, এই জন্যই তো তারা এসেছে। এখন মাছ তো দূরের কথা, ব্যাঙ কাঁকড়াও পেল না, তাহলে তাদের মেজাজটা স্বাভাবিকভাবেই বিগড়ে যাবে। এদিকে দাদির বড় চাচা উনি তো বিশ্বাসই করতে পারছেন না পুকুরে একটি মাছও নেই, অথচ গতকালই উনি দেখেছেন অনেক মাছ রয়েছে।
এক রাতের মধ্যে এই মাছগুলো কোথায় গেল? এও কি সম্ভব? তারা কিছুতেই বুঝতে পারলেন না ঘটনাটা কি হয়েছে। কি আর করা, আবার পুকুরে মাছের পোনা ছেড়েছেন। পোনা ছাড়ার ঠিক একদিন পর দেখা গেল যত পোনা ছেড়েছেন সবগুলো পোনা মরে ভেসে উঠেছে। কারণ কি? কেউ কি বিষ দিয়েছে? না, বিষ তো দেয়নি। তাহলে সমস্যাটা কি? কেউ বুঝতে পারছিলেন না। দাদির বয়স তখন 8 কি 9 বছর। এরই মধ্যে দাদি একটা স্বপ্ন দেখতে শুরু করেন। স্বপ্নে উনি দেখতে পান যে একটি অবয়ব, সুন্দর চেহারা, সাদা জুব্বা পরা, মুখে লম্বা সাদা দাড়ি, এই অবয়বটি এসে দাদিকে বলছে যে তুই একটা কাজ কর, এই পুকুরের পানি সব সেচে ফেলে দিতে বল। এরপর পুকুরের ঠিক মাঝখানে তুই একটি খাসি এক দামে কিনে নিজের হাতে এটাকে আল্লাহর নামে কুরবানি দিবি। এরপর দেখবি যে এখানে আর কোনো সমস্যা থাকবে না। এখানে মাছ চাষ করবি, দেখবি অনেক মাছ পাবি। তো এই স্বপ্নটা উনি প্রতিনিয়তই দেখতে লাগলেন। এখন ওনার বয়স হলো 8 কি 9 বছর। এই স্বপ্নের কথা উনি ওনার বাবাকে বললেন। ওনার বাবা তার বড় ভাই অর্থাৎ ওনার বড় চাচাকে বললেন। ওনার বড় চাচাকে যে বিষয়টা আমলে নেবেন এটা উনি চিন্তাও করেননি। ওনার বড় চাচা আসলে বিষয়টা আমলে নিলেন যে আসলেই তো কোনো একটা ব্যাপার নিশ্চয়ই আছে, তা না হলে এমন হবে কেন? যেহেতু ও স্বপ্নটা দেখছে তাহলে এই কাজটি করা যাক। দাদির নাম হচ্ছে তৈয়েবা। তো এই তৈয়েবা দাদি উনি ওনার স্বপ্নের যে বিস্তারিত বিবরণ যখন বড় চাচাকে বলেছেন সেই অনুযায়ী পুকুরের সব পানি সেচে ফেলে দেওয়া হয়। তখনকার সময় কিন্তু এভাবে পাম্প লাগিয়ে সেচে ফেলে দেওয়া বেশ কঠিন ছিল। বিশেষ পদ্ধতিতে মানুষ লাগিয়ে বিশেষ ধরনের কিছু খোলা দিয়ে টেনে টেনে পানি এক জায়গা থেকে আরেক জায়গায় ফেলে দেওয়া হতো। এরকম কিন্তু কাজ করা হতো। তো ওভাবেই কাজটা করা হলো। পানি যখন ফেলে দেওয়া হলো আরেক পাশে, এরপর 2-1 দিন রাখা হলো। তারপর একটি কালো খাসি এক দামে কিনে সেটা কিন্তু দাদি ওই শিশু বয়সেই উনি কিন্তু জবাই করেছিলেন। ধরে রেখেছিল বেশ কয়েকজন, তবে উনি আল্লাহর নামে জবাই করে দিয়েছিলেন। এরপর আবার ওই পুকুরে আস্তে আস্তে পানি ওঠে, কারণ পুকুরের পানি কিন্তু আবার নিচ থেকে আস্তে আস্তে ওঠে। যখন পুরো পুকুর পানিতে ভরে যায়, এরপর যখন মাছ চাষ শুরু হলো, এরপর থেকে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। এটা তো গেল এই ব্যাপারটা, সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল। এরপর হলো কি, দাদি আর একটা স্বপ্ন দেখতে শুরু করেন। সেই অবয়বটা তার স্বপ্নে এসে তাকে বলে যে তৈয়েবা তুই একটা কাজ কর, তুই এই পুকুরের পাশে একটা ছোট্ট ঘরে গিয়ে বসবি, আমি কিছু পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, তুই চিনি পড়ে দিবি, এতে করে অনেকের সমস্যা আল্লাহর রহমতে দূরীভূত হবে। কি কি পড়বি আমি সেটা বলে দিব। এদিকে দাদির বয়স 8-9 বছর। উনি এভাবে কোনো কিছু পড়ে দেবেন, উনি তো আসলে ওরকমভাবে তেমন কিছু জানেন না। তবে হ্যাঁ, উনি আরবি তো পড়তেই পারতেন, পারিবারিকভাবে শিখেছিলেন, সকালবেলা মক্তবে যেতেন, সেখান থেকে শিখেছিলেন। এই বিষয়টা যখন ওনাকে বারবার বলা হচ্ছিল, উনি এই বিষয়টা পরিবারের সাথে শেয়ার করেন। ওই সময় ওনার পরিবারের কর্তা ছিল কিন্তু বড় চাচা। তো বড় চাচা যখন বিষয়টা জানলেন, উনি চিন্তা করেন আসলেই তো তাই, ও যেটা বলছে ঠিকই বলছে, যদি এরকম ও স্বপ্নে দেখেই থাকে তো এটা করুক। পুকুরের এক পাশে কিন্তু ছোট্ট একটা ঘর এমনিতেই ছিল, ওই ঘরটাকে দাদির জন্য উনি পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, কিছুটা মেরামত করে দিলেন। দাদি কী করতেন, বোরকা পরে ওখানে বসতেন, এরপর চিনি পরে দিতেন। দেখা যেত যে কোনো মানুষের জিনে ধরেছে, এই মানুষের মুখে যদি ওই পরা চিনি দিয়ে দেয়া হতো তাহলে নাকি তার শরীর থেকে জিন বেরিয়ে যেত এবং আর কখনোই ওই জিন তার শরীরে প্রবেশ করতে পারতো না। আর বিভিন্ন ধরনের সমস্যা আল্লাহর রহমতে তো সলভ হতোই। অনেক মানুষই সেখানে আসতো। উনি সকালবেলা বসতেন, দুপুর পর্যন্ত সেখানে থাকতেন, অনেক লোকজনই সেখানে আসতো। আশপাশে তো তার নাম ছড়িয়ে গেল। অনেক অল্প বয়স তার তখন। এর ভিতরে ঘটল একটা ঘটনা। কোনো এক সন্ধ্যার পর উনি ওনার পাশের বাড়ির এক বান্ধবীর বাসায় গিয়েছিলেন, মূলত বিকালেই গিয়েছিলেন।
মাগরিবের আজানের বেশ কিছুটা পর তখন অন্ধকার হয়ে এসেছে, তখন উনি ওনার বাড়ির দিকে রওনা দিয়েছেন। একদম কাছাকাছি, মানে পাশাপাশি বলতে হবে। মাঝখানে যদি পায়ে হাঁটার দূরত্ব চিন্তা করা হয় তাহলে বড় জোর 1 মিনিট 2 মিনিট এরকম হতে পারে। তখনকার সময় ঘরবাড়িগুলো তো একটু দূরে দূরেই ছিল, তবুও এটা এত কাছাকাছি ছিল যে পায়ে হেঁটে এতটুকু সময় লাগবে আর কি। উনি আসছেন, হঠাৎ করে উনি পথিমধ্যে দেখেন একটা অবয়ব দাঁড়িয়ে আছে, সাদা জুব্বা পরা, সাদা দাড়ি। উনি চিনতে পারেন এটা হচ্ছে ওই স্বপ্নে দেখা সেই অবয়বটা। এটা দেখে উনি এমন এক চিৎকার দিয়েছেন, ওখানে জ্ঞান হারিয়ে পড়ে গেছেন। ছোট মানুষ তো, এগুলো দেখে উনি আসলে সহ্য করতে পারেননি। ওনার চিৎকার তো এ বাড়ি ও বাড়ি, মানে তার বান্ধবীর বাড়ি আর ওনার নিজের বাড়ি, 2 বাড়ির লোকজনই শুনেছে, যেহেতু কাছাকাছি বাড়ি। তারা চলে এসে দেখে এই অবস্থা, রাস্তার মাঝখানে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন ধরাধরি করে ওনার বাড়িতে নিয়ে আসা হয়। তার যখন জ্ঞান ফেরত আসে তখন উনি বলেন যে উনি এই দেখেছেন। তখন পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, আসলে সে তো ছোট মানুষ, তার দ্বারা তো এই ধরনের রুকিয়া, এই যে চিনি পড়া, এটা পড়া সেটা পড়া, এই জিনিসগুলো তো তার বয়সের সাথে আসলে যাচ্ছে না। ও তো এই জিনিসগুলোর ভার নিতে পারবে না। এর থেকে ভালো হয় কোন একজন হুজুর ডেকে এই সমস্যার সমাধান করি। সেই অনুযায়ী একজন ভালো হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। তো সেই হুজুর এসে উনি কিছু ঝাড়ফুঁক করে দেন আর একটা তাবিজ দিয়েছিলেন। এই তাবিজটা ওনাকে ব্যবহার করতে বলেন। তো এই তাবিজটা যখন উনি ব্যবহার করতে শুরু করলেন, এরপরে কিন্তু উনি ওই স্বপ্নও আর দেখেননি, আর উনি ওই যে চিনি পড়া সংক্রান্ত যে কাজগুলো আছে এগুলো করতেও বসেননি। একদম স্বাভাবিক জীবনযাপন করছিলেন। আর ওই পুকুরে কিন্তু মাছ চাষ হচ্ছিল নির্দিষ্ট সময় অন্তর অন্তর, সেখান থেকে জাল দিয়ে মাছ তোলা হচ্ছিল, বিক্রি করা হচ্ছিল, আবার মাছ ছাড়া হচ্ছিল। এটা নিয়ে কিন্তু আর কোনো সমস্যা হচ্ছিল না। এরই মধ্যে কেটে যায় আরও প্রায় 4-5 বছর। তখনকার সময় তো মেয়েদের অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যেত। তাদের বয়স তখন 14 কি সর্বোচ্চ 15 বছর। তখন দাদির বিয়ে হয়ে যায় ঠিক খালের ওই পাশে দাদার সাথে। দাদার সাথে যখন বিয়ে হয়ে যায় উনি তো এই বাড়িতে চলে আসেন। মোটামুটি সব কিছু স্বাভাবিকই চলছিল। দাদির যখন বিয়ে হয়ে যায় তখন দেখা গিয়েছে কি, দাদির সব বান্ধবীরা তো সব ওই গ্রামেরই, তাদেরও অনেকেরই বিয়ে হয়েছে এই আশেপাশের বাড়িতেই। যার কারণে বিয়ের পরও তাদের মধ্যে যে যোগাযোগ, খেলাধুলা, এটা কিন্তু চলছিল। ওনাদের যে শিশু বয়স, ওই বয়সে বিয়ে হওয়ার কারণে শিশু সুলভ যে খেলাধুলা আচরণগুলো আছে এগুলো তো পরিবর্তন করতে পারেননি। বাড়ির কাজকর্ম শেষ করে মাঝে মাঝে বান্ধবীরা খেলাধুলা করতেন। তো ওনার বেশ কয়েকজন বান্ধবী ছিল। একজন নাম ছিল সুফিয়া, তাকে সুফি বলে ডাকতেন। আরেকজনের নাম ছিল হালিমা, আর একজনের নাম ল দিয়ে এরকম একটা নাম আর কি। তো এই কয়েকজন বান্ধবীর সাথে উনি রেগুলার খেলাধুলা করতেন। তো সময়টা ছিল হচ্ছে আখের মৌসুম, অনেকে এটাকে কুশর বলে আর কি। তো আখ ক্ষেত যেখানে আছে, তো ওখানে কি করতেন, ওই আখ চাষিরা মাঝখানে একটা জায়গায় ওনারা আখ চাষ করতেন না, ওখানে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা রাখতেন ওনারা। কেননা বাচ্চারা যদি সারাদিন বিভিন্ন সময় এসে খেলাধুলা করে, ওই আখ খেতে শেয়াল সহ বিভিন্ন জিনিস আসলে ঢুকতে সাহস পায় না, আখ ক্ষেত নষ্ট করে। আর অনেক সময় দেখা যাচ্ছে যে কৃষকরা ওখানে বসে একটু আড্ডা দেয়, পাহারা দেয় রাতের বেলাতেও, যার কারণে ওই নির্দিষ্ট ছোট্ট একটা জায়গায় ওনারা আখ চাষ করতেন না। এটা কিন্তু ওই আখ ক্ষেতের মিডিলে অনেকগুলো ক্ষেত রয়েছে, যে যার মতো করে চাষ করতেন। ওই মিডিলে কিন্তু দিনের বেলাতে এই যে তৈয়বা দাদি, তারপর ওনার বান্ধবী সুফিয়া, হালিমা, তারপর অন্য যারা আছেন তারা কিন্তু খেলাধুলা করতেন। এক রাতের ঘটনা, দাদি ঘুমিয়ে আছেন, তো ওনার বান্ধবী সুফিয়া এসে তাকে ডাকছে, যে তৈয়বা ওঠ ওঠ। উনি তো উঠেছেন, দাদা কিন্তু পাশে শুয়ে আছেন, কিন্তু উনি টেরও পাচ্ছেন না বাইরে থেকে কে ডাকছে। দাদি উঠেছেন, ওঠার পর দরজা খুলে দেখেন যে সুফিয়া। অদ্ভুত ব্যাপার হচ্ছে, দাদি দেখছেন যে একদম দুপুরবেলা, এটা যে রাতের বেলা দাদি কিন্তু খেয়াল করছেন না। উনি একটা মায়াজালের মধ্যে আবদ্ধ আছেন। তখন উনি বলছেন, কিরে সুফিয়া, কি হয়েছে, চল খেলতে যাই আখ ক্ষেতের ওখানে। এদিকে এটা যে রাতের বেলা উনি যে ঘুম থেকে উঠেছেন, এটা কিন্তু ওনার মাথায়ই নাই। উনি দিনের বেলা দেখছেন, উনি ঘুম থেকে যে উঠেছেন এটা উনি ভুলে গেছেন, ওনারা এটা স্মৃতিতে নাই। উনি এই সুফিয়ার সাথে হাঁটা ধরেছেন, হাঁটতে হাঁটতে আখ ক্ষেতের ঠিক ওই জায়গাতে চলে এসেছেন। প্রতিমধ্যে কিন্তু কোনো মানুষজনকে উনি দেখেন নাই। আসার পর দেখেন ওনার আরও যারা বান্ধবী, এই যে হালিমা সহ আরও যারা আছেন, তারা ওখানে আছেন।
এরপর খেলাধুলা শুরু হয়ে গেল। ওনারা গোল্লা ছুট খেলছেন, তারপরে কানামাছি খেলছেন। তো দেখা যাচ্ছে যে খেলাধুলা করতে গেলে কিন্তু অনেকে হাসাহাসি করে, এই আমি তোকে ছুঁয়েছি, ধরেছি, এই ওকে ধর, এরকম করে নাম ধরে কিন্তু অনেক ধরনের কথাই চিৎকার করে কিন্তু খেলাধুলার সময় সবাই বলতে থাকেন। তো উনিও বলছেন। এদিকে হয়েছে কি, দাদা ওনার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর উনি দেখেন যে দাদি পাশে নাই। দাদার কিন্তু ওই সময় বয়স ছিল 18 কি 19 বছর বা 20 বছর এরকম। ওনারও কিন্তু এরকম বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। তো উনি দেখেন যে দাদি পাশে নাই। কি ব্যাপার, ঘটনা কি? উনি একটু কান খাড়া করে শোনেন যে দাদির গলা শোনা যাচ্ছে, দাদি খেলছেন। কি ব্যাপারে এত রাতের বেলা কোথায় খেলছে? মনে হচ্ছে আওয়াজটা একটু দূর থেকেই আসছে। উনি দেখলেন ঘরের দরজা খোলা। উনি বাইরে বেরিয়েছেন। বাইরে বেরিয়ে ওনার যে চিৎকার চেঁচামেচি, খেলাধুলা, হাসাহাসির শব্দ, এটা শুনে উনি আগাচ্ছেন। উনি কিন্তু ওই একজনের শব্দই শুনতে পাচ্ছেন, অর্থাৎ শুধু দাদির শব্দটাই শুনতে পাচ্ছেন। এরপর উনি হাঁটতে হাঁটতে সেই আখ ক্ষেতের ওখানে চলে গেছেন, ভেতরে যাচ্ছেন। যাওয়ার পথে কোনো সমস্যা হয়নি। ওই ফাঁকা জায়গাটায় যখন উনি গেছেন, উনি দেখেন দাদি খেলাধুলা করছে। মনে হচ্ছে আশেপাশে অনেককেই উনি ফিল করছেন বা দেখছেন। তখন দাদা আস্তে করে কাছে গিয়ে তার হাত চেপে ধরেছে এবং বলছে যে, এই কি ব্যাপার, তুমি এখানে কেন, কার সাথে খেলো? দাদি তখন চমকে উঠেছেন, যে আরে আসলে তো আমি এখানে কেন, আরে এতক্ষণ তো দিন ছিল, এখন রাত কিভাবে হলো? দাদি তো বেশ ভয় পেয়ে গেছেন। তখন দাদা ওই সময় তাকে বেশি কথা বলে ভয়টয় দেন নাই, তাড়াতাড়ি ওনাকে নিয়ে আসেন ঘরে। নিয়ে আসার পর ঘুম পাড়িয়ে দিয়েছেন। সকালবেলা জিজ্ঞেস করেছেন যে ঘটনাটা কি। তখন দাদি আরও একটা বিষয় বলেন, সেটা হচ্ছে যে উনি কিন্তু ওনার বান্ধবীদেরকে দেখছিলেন ওখানে। অদ্ভুত ব্যাপার, উনি দেখছিলেন দিনের বেলা। দিনের বেলাতে উনি কারো ছায়া দেখেননি, মানে ওনার সাথে যারা খেলছিল তাদের কারো ছায়া নাকি উনি দেখতে পাচ্ছিলেন না। এটা ওনার কাছে অদ্ভুত লাগলেও ওই সময় বিষয়টা নিয়ে ওভাবে ভাবেননি। যাই হোক, এইটা একটা ঘটনা ঘটে গেল ওনার সাথে। আর একটা বিষয়, সেটা হচ্ছে দাদা কিন্তু গরু পালতেন। গরু পালতেন বলতে কথাটা এরকম বলতে হবে, দাদা গরুর ব্যবসা করতেন। কোনো জায়গা থেকে গরু কিনে এনে অল্প কিছুদিন লালন পালন করে এরপর আবার অন্য হাটে উনি বিক্রি করে দিতেন। খুব বেশি দিন যে লালন পালন করতেন বিষয়টা এরকম না, সর্বোচ্চ মাসখানেক সর্বোচ্চ। তো উনি বিভিন্ন হাট থেকে গরু কিনে এনে গোয়াল ঘরে রেখে আবার এগুলো দেখাশোনা করে বিক্রি যে করতেন। এই কারণে কিন্তু বিভিন্ন সময় দেখা যেত যে উনি বিভিন্ন হাট থেকে পায়ে হেঁটে গরুগুলোকে হাঁটিয়ে নিজের বাড়ির দিকে নিয়ে আসছেন, যার কারণে অনেক রাত হয়ে যেত। এক রাতের ঘটনা, যেটা হলো দাদা উনি গরুগুলো নিয়ে, নতুন কেনা গরু আর কি, গরুগুলো নিয়ে উনি বাড়িতে এসেছেন। তখন রাত ওই সময়ের প্রেক্ষাপটে আনুমানিক 11:30-12টা এরকম সময়। ওই সময় প্রেক্ষাপটে গ্রামে তো এটা অনেক রাত বলতে হবে। উনি যখন এসেছেন, আসার পর উনি অদ্ভুত একটা জিনিস দেখতে পান। তা হলো দূর থেকে দেখতে পান দাদির যে ঘর, যে ঘরে দাদা দাদি থাকতেন, ওই ঘরের জানালা তো খোলা ছিল। ওই জানালার ওখানে সাদা জুব্বা পরা একটা লোক মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, চেহারা বোঝা যাচ্ছে না। হঠাৎ করে ওনার সাথে থাকা গরুগুলো কেমন যেন অস্বাভাবিক আচরণ শুরু করেছে, সামনের দিকে যেতে চাচ্ছে না। যেহেতু প্রত্যেকটা গরুর গলায় দড়ি ছিল, উনি এই দড়িগুলো পাশে থাকা একটা গাছে পেঁচিয়ে বেঁধে রেখেছেন যাতে করে গরুগুলো ছুটে না যায়। এরপর গরুগুলোকে তাড়িয়ে নেবার জন্য হাতে যে একটা লাঠি থাকে, এই লাঠিটা নিয়ে আস্তে আস্তে উনি এগিয়েছেন। উনি ফিল করছেন এবং দেখছেন যে এই ব্যক্তিটা মনে হচ্ছে হু হু করে কান্নাকাটি করছে, করুণ সুরে কান্নাকাটি করছে। উনি চিন্তা করলেন যে একটা মহিলা মানুষের ঘরের পাশে একটা বৃদ্ধ লোক এভাবে দাঁড়িয়ে থাকবে কেন, তারপর জুব্বা পরা একটা হুজুর মানুষ কেন একটা মহিলা মানুষের ঘরের পাশে দাঁড়িয়ে থাকবে। এই চিন্তা করে রাগ করে ওনার হাতে থাকা যে লাঠিটা ছিল, এই লাঠি দিয়ে এই লোকটার পেছনে সজোরে দিয়েছে তার কোমরে বাড়ি। এমন এক বাড়ি দিয়েছে, সাথে সাথে নাকি ওই লোকটা তার দিকে ঘুরেও তাকায়নি। কিছুটা দূরে ছিল একটা খালের মতো, বিশেষ করে যেই খালটার কথা আমরা বলি আর কি, এপাশ ওপাশ যে দাদা দাদিদের বাড়ি আর কি, সে লাফ দিয়ে ওই খালে ঝাঁপিয়ে পড়ল। তারপর মনে হলো পানিতেই হারিয়ে গেল। একটু সাঁতার কাটার শব্দ হয়েছিল, তবে ওই এতটুকুই, কয়েক সেকেন্ড। এরপর আর কোনো শব্দ হয়নি। এরপর গরুগুলোকে নিয়ে আবার উনি
বাড়ির উঠোনে এসে সবাইকে ডাকাডাকি করছেন, বলছেন যে এই এরকম একটা জিনিস দেখলাম, এইখানে এরকম কান্নাকাটি করছে, ঘটনাটা কি? দাদি তো কিছুই বলতে পারেন না যে ঘটনাটা আসলে কি। তো এটা কিন্তু এই পর্যন্তই। এরপরে ঘটে আর একটা ঘটনা। দাদা উনি জাল পেতে মাছ ধরতেন। তো এক রাতে উনি মাছ ধরতে গিয়েছেন। মাছ ধরতে গেলে উনি যেখানে জাল পেতে আছেন আর কি, দেখেন যে একটা লোক কোত্থেকে যেন এলো, তার সাথে একটা বড় পাতিলের মতো আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে যারা মাছ ধরেন কোমর পানিতে বা হাঁটু পানিতে, ওনাদের কোমরের সাথে কিন্তু একটা খালি পাতিল বাঁধা থাকে। ওনারা যেদিকে যান হাঁটতে হাঁটতে, ওনাদের সাথে কিন্তু ওই পাতিলটাও যেতে থাকে, কারণ ওই পাতিলের সাথে দড়ি বাঁধা, ওই দড়িটা কিন্তু আবার নিজের কোমরের সাথে বাঁধা, আবার অনেক সময় হাতের সাথে বাঁধা থাকে, ওর ভিতরে মাছগুলো রাখেন। তো উনি চাঁদের আলোতে খুব ভালোভাবেই খেয়াল করছিলেন যে এই লোকটা মনে হচ্ছে হাতটা দাঁড়িয়ে থেকেই পানির মধ্যে নামিয়ে দিচ্ছে, মানে যে একটু কুজো হবে তা কিন্তু না। বড় সড়ো মাছ সে ধরে আনছে, মুখের মধ্যে অর্ধেকটা পুড়ে দিচ্ছে আর অর্ধেকটা সে ফেলে দিচ্ছে, এরকম সে দেখছে। এইটা তো কোনো স্বাভাবিক মানুষ হতে পারে না। এই দৃশ্য দেখার পর উনি দৌড়ে বাড়িতে চলে যান। বেশ ভয় পেয়েছিলেন ওই সময় আর কি। তখন গ্রামীণ যে স্বাভাবিক কিছু নিয়ম রয়েছে, ওই যে গরম পানি করা, তারপরে দেখা যাচ্ছে যে ওই গরম পানির মধ্যে লবণ দেয়া, তারপর লোহা আগুনে তাপ দিয়ে সেটা আবার পানির মধ্যে ডুবিয়ে দেয়া, তারপর সেই পানি দিয়ে গোসল করানো, খাওয়ানো, এই জিনিস তো গ্রামে আসলে এই কাজগুলো হয়। তো সেভাবেই করা হয়েছিল, ওনাকে গোসল করিয়ে পরে ঘরে ঢোকানো হয়েছিল। এই ঘটনাটাও কিন্তু এ পর্যন্তই। এরপরে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, কেন এরকম হচ্ছে, ওই যে একটা লোক দাঁড়িয়েছিল, ওনারা তো আসলে বুঝতে পারছেন না ঘটনাটা কি। তখন একটা কবিরাজ ডেকে নিয়ে আসা হয়। তো কবিরাজ আসে, আসার পর সে বলছে আপনাদের বাড়িতে এই এই সমস্যা আছে, জিনের সমস্যা আছে, বাড়িতে তাবিজ গাড়া আছে, এই ধরনের ভণ্ডামি কথাবার্তা বলছে আর কি। তারপরে সে বিশেষ পদ্ধতিতে তাবিজ উদ্ধার করেছে এরকম একটা নাটক করে। এরপরে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে যায়। কিন্তু দেখা গেল যে এগুলোর পরেও সমস্যা কিন্তু গেল না। এক রাতের ঘটনা, দাদা উনি তখন বাড়িতে ছিলেন না, ওই রাতে উনি বাড়িতে ফিরবেন না বলেই গিয়েছিলেন। তো দাদি আছেন, তাছাড়া আরও অনেকেই আছে। আবার দাদার যে ভাই বোন তারাও কিন্তু ছোট ছোট, মানে দাদির বয়সী আর কি, কেউ কেউ দাদির থেকেও বয়সে ছোট। তাদের সাথে তো একদম বন্ধু বান্ধবীদের মতো সম্পর্ক তার। যেহেতু দাদা বাড়িতে আসবেন না, তখন দাদার যে ছোট বোন সে দাদির সাথে ঘুমিয়েছে। অনেক রাতের বেলা হঠাৎ করে মনে হলো ওই ঘরের যে চাল, এই চালটা কিন্তু ছিল ছন দিয়ে তৈরি। ওই ছনের ভেতরে মনে হচ্ছে খসখস খসখস আওয়াজ, মনে হচ্ছে ছনের ভিতরে বড় কোনো ইঁদুর ঢুকেছে, নড়াচড়া করছে। তো কিছুক্ষণের মধ্যে ওনারা খেয়াল করলেন যে এই ছন ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। ঘটনাটা কি, ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে কেন? উনি দেখলেন ওই ফাঁকার ভেতর দিয়ে উপরে কিছু অবয়ব দেখা যাচ্ছে। আসলে কি এটা কি চোখের ভুল দেখা নাকি অন্ধকারের ভেতরে, এটা কিন্তু পরখ করবার জন্য দাদির ঘর থেকে একজন আবার জানালা দিয়ে একটু মাথা বের করে বাইরের দিকে, যে ঘটনাটা কি, উপরে কি হচ্ছে, মানে মাথা সহ তার বডির একটা অংশ জানালা দিয়ে বাইরে বের করে দেয়। এখানে বলে রাখা ভালো, জানালায় কিন্তু ওই সময় কোনো শিক ছিল না, মানে জাস্ট দুটো কপাট। এই যখনই বাইরে বের করেছে তখন দেখে যে তাদের এই চালের উপরে 3 কি 4টা বা 5টা এরকম অবয়ব আছে। প্রত্যেকটাই মনে হচ্ছে সাদা টাইপের কোনো জামা কাপড় পরা। এগুলো চালের উপর উঠে চাল নষ্ট করছে আর কেমন এক ধরনের শব্দ করছে, গড় 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 শব্দ। চেহারা ওভাবে বোঝা যাচ্ছে না পেছন থেকে, তবে মনে হচ্ছে এদের চেহারা বেশ ভয়ঙ্কর। তো এই দৃশ্য দেখার সাথে সাথে তাড়াতাড়ি করে বডিটাকে আবার ঘরের মধ্যে নিয়ে এসে জানালা বন্ধ করে দিয়েছে। এদিকে চালের উপরে তো ছন বিভিন্ন জায়গার থেকে সরিয়ে ফেলেছে, সেখানে বিভিন্ন জিনিসের নড়াচড়া দেখা যাচ্ছে। তবে এরা যে ওর ভিতর দিয়ে মাথা ঢুকিয়ে দিয়েছে বিষয়টা কিন্তু এরকম না। এদিকে ওনারা তো প্রচণ্ড ভয় পেয়েছেন, আল্লাহর নাম ডাকছেন যে এখনই বোধ হয় এই চাল ভেদ করে এগুলো ভেতরে চলে আসে, তখন কি হবে। তো এরকম তো প্রচণ্ড ভয় পাচ্ছেন, আল্লাহর নাম স্মরণ করছেন। কিছু সময় পর একা একাই এই জিনিসগুলো চলে যায়। চলে যাওয়ার পর আবার ঘরের যে দেয়াল এদিকে ঢিল মারতে থাকে, এরকম চলে আরও অনেকক্ষণ। এরপর হাঁটাহাঁটির শব্দ, লাফালাফির শব্দ, এরকম ভোর পর্যন্ত চলতে থাকে। তারপরে যখন ফজরের সময় হয়েছে, এরপরে আর এই ধরনের কোনো শব্দ বা এই ধরনের উৎপাত পাওয়া যায়নি। দাদা কিন্তু পরদিন বিকেলবেলা এসেছেন, এসে শুনলেন এই ঘটনা।
তো এরপরে আবার উনি বাইরে বেরিয়েছেন। বাইরে বের হবার পর রাতে ফিরতে একটু দেরি হবে, উনি কোনো একটা হাটে গিয়েছিলেন কোনো একটা কাজে। তো রাতে যখন ফিরছিলেন, তো ফেরার সময় হয় কি, উনি ঘরে ঢুকবেন এমন সময় মনে হলো কিছু একটা তার পায়ের সাথে লেগেছে, সরি পায়ের সাথে না, মাথার সাথে লেগেছে। তো উনি চিন্তা করেন কী ব্যাপারটা, কী লাগলো রে। উনি যেই না উপর দিকে তাকিয়েছেন, দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। উনার ঘরের চালের উপরে একটা অবয়ব বসে আছে, তার বডি থেকে তার পা অনেক লম্বা। এই পাটা এমনভাবে ঝুলিয়ে দিয়েছে যে একদম চালের উপর থেকে নিচে অনেক দূর পর্যন্ত ওই পা ঝুলে রয়েছে। ওই পায়ের সাথেই তার কপালে লেগেছে। এটা দেখার সাথে সাথে উনি তো প্রচণ্ড ভয় পেয়েছেন। ওই অবয়বটা তখন খুব ক্ষিপ্ত হয়ে বলে ওঠে যে অনেক দিন সহ্য করছি রে, তোদের এদিকে আসতে পারতেছি না, এখন কিন্তু সুযোগ পেয়ে গেছি, বহুত জ্বালাইছিস তোরা, এখন কিন্তু আর মাফ করব না, সব কয়টাকে ধরে ধরে মেরে ফেলবো। যখনই এরকম বলেছে, যদিও বা অন্ধকারের মধ্যে চেহারা খুব একটা ভালো বুঝতে না পারলেও এটা চেহারা যে বিভৎস তাতে আসলে ওনার কোনো সন্দেহ ছিল না। প্রচণ্ড ভয় পেয়ে যান, দ্রুত উনি ঘরে ঢুকেছেন, বলে যে এই চালের উপরে কি যেন আমার মানে মাথার সাথে কপালের সাথে এটার পা লেগেছে। তখন অন্য লোকজন চলে এসে দেখে ওখানে কিছু নাই। ওই সময় কিছু থাকবে না, এটাই স্বাভাবিক, যেহেতু অনেক লোক চলে এসেছে। এই ঘটনা যখন ঘটলো, এরপর তো পরিবারের লোকজনের টনক নড়ে যে আসলে তো এইভাবে চলতে পারে না, এইভাবে কয়দিন। বাড়ির অনেক নারী সদস্য আছে যাদের বয়স কম, এরা তো প্রচণ্ড ভয় পাবে, কি করা যায় কি করা যায়। তখন একজন নাম করা হুজুরের কাছে ওনারা গেলেন। হুজুরের কাছে যাবার পর ওনার কাছে সব কথা খুলে বলা হলো। উনি যে গ্রামে ছিলেন, এই গ্রামের নামটা যতটুকু জানিয়েছেন আর কি রাকিব ভাই, পাঁচকান্দি গ্রাম। সেই পাঁচকান্দি গ্রামের একজন হুজুর। তো ওনার কাছে বিষয়টা বলা হয়। তো উনি কয়েকদিন সময় নেন এবং বললেন যে আমি যখন তথ্য উপাত্ত সংগ্রহ করব, এরপরে আপনাদেরকে জানাবো, কিভাবে কি সমাধান করা যায় সেটা ভেবে দেখব, কয়েকদিন পরে আসেন। তো কয়েকদিন পরে হুজুর খবর পাঠান। এই কয়েকদিনের মধ্যে অবশ্য বাসায় ওই রকম আহামরি তেমন বড় ধরনের কোনো ভয়ের ঘটনা ঘটেনি আল্লাহর রহমতে। এরপরে হুজুর খবর পাঠালে ওনারা যখন গিয়েছেন, হুজুর যে তথ্য জানান তা শুনে তো সবার একদম আকাশ থেকে পড়ার অবস্থা। একদম দাদির ছোটবেলা থেকে উনি বলতে শুরু করেছেন। সেটা হচ্ছে এই যে দাদির বাড়ির যে পুকুরটা, এই পুকুরটাতে নাকি ভয়ঙ্কর একটা পিশাচ শ্রেণীর জিন ছিল, সে এদিক দিয়ে চলাফেরা করত। আবার এই এলাকার জিনেদের একজন সর্দার আছে, সে খুব পরহেজগার, নামাজি, খুব ভালো, কিন্তু সে ইফরিত শ্রেণীর জিন। এই পিশাচ শ্রেণীর শক্তিশালী জিনের কারণে তার মাঝে মাঝে অসুবিধা হতো, বিশেষ করে এই পুকুরের এখানে। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে দাদির যিনি দাদা ছিলেন, তিনি বেশ নামাজ কালামি লোক ছিলেন, তাকে নাকি এই জিনটা পছন্দ করত। মাঝে মাঝে আসতো, তবে কোনো ধরনের বড় কাজ করে দিত বা তাকে দিয়ে দাদির দাদা বড় ধরনের কোনো কাজ করিয়েছেন, বিষয়টা এরকম না, মানে এমনি একটা সম্পর্ক ছিল আর কি। এরপরে যখন দাদির দাদা মারা গেছেন, দাদির বাবার সাথে ওই জিনটা কখনোই দেখা সাক্ষাৎ দেয়নি। তবে দাদি যখন ছোট, তাকে এই জিনটা চিন্তা করেছে একে আমি আমার নাতনি বানাবো, ওকে সাহায্য সহযোগিতা করব, এই চিন্তা করেই মূলত সে দাদিকে স্বপ্নে দেখাতে শুরু করে। আর একটা বিষয়, সেটা হচ্ছে এই যে পুকুরের যে সমস্যাটা, এই পুকুরের সমস্যাটা কিভাবে দূর করা যায়, কারণ দুইবার মাছগুলো ওই পিশাচ জিনটা নষ্ট করে ফেলেছে, মেরে ফেলেছে, খেয়ে ফেলেছে। তখন নাকি এই জিনটা একটা পদ্ধতি অবলম্বন করে, তা হচ্ছে এই জিনটাকে এই চলার পথ থেকে সরাতে হবে। এখন এই ভালো জিনটা তো পারছে না সহজে, এই কারণে দাদিকে সে বলে যে তুমি এই পুকুরের ভেতরে পানি সেচ করার পর একটা খাসি আল্লাহর নামে কুরবানি দিবা। মূলত এই কারণে ওই দুষ্টু পিশাচ জিনটা এদিক দিয়ে চলাচল করতে পারতো না, যার কারণে পরবর্তীতে ওখানে মাছও চাষ করা গেছে। আর যেহেতু ওই জিনটা চেয়েছিল তাকে নাতনি বানাতে, ওকে দিয়ে কিছু চিকিৎসা করালে কিছু মানুষও উপকৃত হলো, সবাই সোয়াব পেল, এই নিয়েতে সে বারবার স্বপ্নেও দেখিয়েছে, সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে। একবার উনি চিন্তা করেছেন যে যাই আমি এবার তাকে একটু সাক্ষাৎ দিই, এখন মনে হয় ও যদি সাক্ষাৎ পায় আমার ভয়টাই পাবে না। কিন্তু ওই সন্ধ্যার পরে সাক্ষাৎ পেয়ে দাদি তো চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। ওনার আসলে বয়স কম, পরিবার থেকে একজন হুজুর ডেকে
ঝাড়ফুঁক করানো হয়, তাবিজ দেওয়া হয়। এই কারণে নাকি এই জিনটা সে খুবই অসম্মানিত বোধ করে, রাগ করে সে আর দাদির কাছে আসেইনি। বেশ অনেক দিন হয়ে যায়, দাদির কাছে আর কখনোই আসেনি। দাদিও এই কাজগুলো আর করতেন না, যে ঝাড়ফুঁকের কাজগুলো করতেন না। এরপরে দাদির বিয়ে হয়ে যায়। বিয়ের পর শুরু হয় আর একটা ঝামেলা। ওই যে পিশাচ শ্রেণীর জিনটা যে দীর্ঘ সময় এদিকটাতে আসতে পারেনি, ও তো ওই পুকুরে যেতে পারতেছে না। কিন্তু কার কারণে এটা হয়েছে? দাদি তো ওই যে খাসিটা কুরবানি দিয়েছেন, এই জন্য তার ক্ষোভ কিন্তু দাদির উপরে। তাই সে এই পরিবারে এসে উৎপাত শুরু করেছে। যেহেতু ওই ভালো জিনটা এখন আর দাদির সাথে নেই, দাদির কাছে আসেও না, এই জন্য সে বিভিন্নভাবে উৎপাত শুরু করেছে। যখন উৎপাত কিছুটা শুরু করেছে, তখন ওই ভালো জিনটা খবর পেয়েছে যে আসলে এই মেয়েটার সাথে এরকম হচ্ছে। কিন্তু ওই যে তাবিজ নিয়েছে, একটা আত্মসম্মানে তার আঘাত লেগেছে, সে তার গোত্রের সর্দার, সে তো আসতে পারছিল না। সে এই মেয়েটার চিন্তায় খুব পেরেশানিতে ছিল। তাই একদিন সে তার জানালার কাছে এসে কান্নাকাটি করছিল, যাহারে এই মেয়েটার কাছে আমি আসবো না, না জানি এই দুষ্টু পিশাচ জিনটা এর সাথে কী করে, পরিবারের সাথে কী করে। ওই সময় দাদা আবার ওদিক দিয়ে ফিরছিলেন। তখন উনি বুঝতে না পেরে হাতে থাকা লাঠি দিয়ে তাকে আঘাত করেন। এতে করে উনি আসলে খুব মারাত্মকভাবে ক্ষিপ্ত হয়েছেন। এদিকে ওই দুষ্টু পিশাচ জিনগুলো এখানে উপদ্রব শুরু করেছে, তার উপর আবার ইনিও রেগে গেছেন। তাই পরিস্থিতি অনেক জটিল হয়ে গেছে। এই যে জিনটা, ভালো জিনটা, তার একটাই কথা, তা হচ্ছে যে তাকে আঘাত করা হয়েছে, সে তার গোত্রের সর্দার। সে যদি খালি একটা হুকুম করে, এই পুরো পরিবারকে এমনভাবে মাটির সাথে মিশিয়ে দেবে যেন পৃথিবীতে এদের কোনো অস্তিত্বই ছিল না, কারণ এরা ছিল ইফরিত সম্প্রদায়ের জিন। কিন্তু সে এটা করতে দেয়নি। তবে এই পরিবার থেকে একজনকে তারা মেরে ফেলবেই প্রতিশোধ হিসাবে, তা না হলে এই পরিবারের কেউ বাঁচতে পারবে না। এটা নাকি ওই ইফরিত শ্রেণীর জিন জানিয়েছিল। আর ওই দুষ্টু পিশাচ শ্রেণীর জিনকে এই ইফরিত শ্রেণীর যে ভালো জিনটা সেই তাড়িয়ে দেবে, তাতে সমস্যা নাই। কিন্তু এর যে চাহিদা, এই চাহিদা অনুযায়ী তো একজনকে মরতে হবে, যেহেতু সর্দারকে আঘাত করা হয়েছে। আর তার বয়স এত কম না যে সে হুট করে না বুঝে আঘাত করবে, তার তো বোঝা উচিত ছিল। গ্রামের মানুষ, এতটুকু বুঝ তো থাকা উচিত, যেহেতু রাত বিরেতে চলাচল করতে হয়। এরপর হুজুর উনি কিন্তু ওনার একজন স্টুডেন্ট যার তুলা রাশি, তার উপর কিন্তু ওই ইফরিত শ্রেণীর ভালো জিনটাকে হাজির করিয়েছিলেন। হাজির করানোর পর আসলে উনি খুব রাগান্বিত ছিলেন। উনি বলেন যে, এই বেটা হুজুর, আমাকে যে হাজির করলি, তুই তো সবই জানিস, তারপর কি জানার জন্য আমাকে হাজির করেছিস? নতুন করে তো জানবার কিছু নেই। তখন হুজুর অনুনয় বিনয় করেন যে আসলে এই পরিবার তো কিছুই করেনি, ছেড়ে দেন না। তখন উনি কোনোভাবেই রাজি হয় না। একটা পর্যায়ে নাকি এই হুজুর একটা বোতল বের করেছেন তাকে বন্দি করবার জন্য। সাথে সাথে নাকি ওই তুলা রাশির ওই লোকের শরীর থেকে ওই জিনটা বের হয়ে ওই গণ্ডির, একটা তো গণ্ডি কেটে বসতে হয়, ওই গণ্ডির ভেতর থেকেই নাকি অদৃশ্যভাবে এমন একটা লাথি মেরেছেন ওই হুজুরকে, হুজুর প্রায় 7 কি 8 হাত দূরে ছিটকে পড়েছেন গিয়ে। কিসের কি বোতলে জিন ভরা, উনি এখন নিজের জীবন নিয়ে টানাটানি। এবার ওই অবস্থাতে হুমকি দিয়ে যান যে আমার শক্তি তো তুই বুঝতে পারছিস, তুই আমাকে গণ্ডির মধ্যে আবদ্ধ করে তুই এর উপর হাজির করে কথা বলাচ্ছিলি, তুই কি ভেবেছিলি যে আমি এখান থেকে বের হতে পারবো না? এর শরীর থেকে বের হয়ে তোর যে হালত করছি, তাই তুই বোঝ কি অবস্থা তোর হবে সামনে। তোর মেয়ে আছে, ছেলে আছে। এরপর তার মেয়ে সম্পর্কে বলেন, তোর মেয়ে তো সন্তান সম্ভবা, তোর মেয়েকে যদি এখন সন্তান সমেত মেরে ফেলি সেটা কি ভালো হবে? আমার প্রতিশোধের যে তালিকা, এই তালিকায় যারা আছে সেই তালিকার লোকদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে দে, এই তালিকা যেন আর দীর্ঘ না হয়। এরপর নাকি ওই জিনটা চলে যায়। হুজুরের এই অবস্থা দেখে তো আশেপাশে থাকা লোকজন তারাও ভয় পেয়ে গেছেন যে এই হুজুর, এত বড় একজন হুজুর, কত জিন পরি নাকি উনি বোতলবন্দি করেছেন। এখন বোতল বের করা মাত্রই তার যে হালত হলো, তাতে তো বোঝাই যাচ্ছে যে ওনার পক্ষে এটা সম্ভব হবে না। আসলেই তাই, হুজুর বলেছিলেন যে আপনারা অন্য কোনো হুজুর দিয়ে চেষ্টা করেন, আমার দ্বারা এটা হবে না। তো এই যে যেই সময়টা দাদির বিয়ের পরে থেকে নিয়ে এই যে জিনিসগুলো, এটা তো অনেক সহজেই বলে ফেললাম। এর মধ্যেও কিন্তু বেশ কিছু বছর চলে গেছে, অল্প অল্প করে করে বেশ কিছু বছর চলে গেছে। দাদিরও বেশ কয়েকজন সন্তান হয়েছে। এক রাতের ঘটনা,
সেটা হচ্ছে দাদি ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছেন। হঠাৎ করে দেখেন এই যে খালটা, মানে যেই খালের ওপাশে আবার তার বাড়ি, তার বাবার বাড়ি, উনি দেখেন এই খালের উপর দিয়ে 4 জন লোক একটা খাটিয়া ঘাড়ে করে নিয়ে আসছে। এর মধ্যে একজনের পা নাই, একজনের হাত নাই, মনে হচ্ছে একজনের মাথা নাই, একজনের চোখ নাই, এরকম আর কি। মানে প্রত্যেকেরই কোনো না কোনো অঙ্গ নাই। এটা দেখে উনি দ্রুত ঘরের মধ্যে চলে আসেন এবং এসে ওনার হাজব্যান্ডকে অর্থাৎ দাদাকে ডেকে বলেন, আমি তো এরকম এরকম দেখেছি। আসলে এই জিনিসটা দেখলেন উনি, এটার কি একটা মিনিং হতে পারে, কি অর্থ হতে পারে, এটা বুঝতে পারছিলেন না। এর অল্প কয়েকদিন পরেই এক রাতে দাদা ওয়াশরুমে যাওয়ার জন্য বা অন্য কোনো কারণে ঘর থেকে বাইরে বেরিয়েছিলেন। হঠাৎ করে প্রচণ্ড জোরে একটা চিৎকারের আওয়াজ শোনা যায়। বাড়ির সবাই তো জেগে যায়। খুঁজতে গিয়ে দেখা গেল দাদা খুব ভয়ঙ্করভাবে পড়ে আছেন মাটির উপরে। ভয়ঙ্করভাবে বলতে ওনার ঘাটটা সম্পূর্ণরূপে উল্টা দিকে ঘোরানো ছিল, অর্থাৎ দাদাকে মেরে ফেলেছে। এবং কে মেরেছে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, ওই পিশাচ শ্রেণীর জিনদেরকে ওই ইফরিত শ্রেণীর জিনটা তাড়িয়ে দিয়েছিল, যাতে করে এই বাড়িতেও এসে কোনো উপদ্রব করতে না পারে। কিন্তু ওই যে তাকে আঘাত করেছে দাদা, তার সম্মানে লেগেছে, এটা করা উচিত হয়নি। উনি এই বিষয়ে কোনো ধরনের কোনো দয়া দেখান নাই, কারণ ওনারা ইফরিত শ্রেণীর জিন শক্তিতে অন্যান্য জিন থেকে অনেকটা এগিয়ে, জাদুবিদ্যায় পারদর্শী। তবে এনারা মুসলিম, যার কারণে জাদুবিদ্যা চর্চা তারা করেন না, মানুষের ভালো করার চেষ্টা করেন। কিন্তু সেটা করতে গিয়ে যে অসম্মানিত হতে হয়েছে, এই কারণেই দাদাকে এই পরিণতি ভোগ করতে হয়েছে। এরপরে আরও অনেক ঘটনা আছে যেগুলো পরবর্তীতে রাকিব ভাই আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় অনেক বছর আগের একটি ঘটনা। আমাদের গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুকুর। সবাই সেটাকে কালো পুকুর নামেই চিনত। পুকুরের পানি দিনের বেলাতেও অস্বাভাবিক কালচে দেখাতো। চারপাশে বিশাল কয়েকটা বটগাছ আর বাঁশঝাড়। সূর্যের আলো ঠিকমতো মাটিতে পড়ত না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, সন্ধ্যার পর ওই পুকুরের কাছে কেউ যেত না। গ্রামের বয়স্করা বলতো, বহু বছর আগে এক বর্ষার রাতে পুকুরটাতে একসঙ্গে অনেকজন মানুষ ডুবে মারা গিয়েছিল, কিন্তু তাদের লাশ নাকি কখনো পাওয়া যায়নি। তারপর থেকেই নাকি মাঝরাতে পুকুরের পানি থেকে মানুষের কান্নার শব্দ শোনা যেত। ঘটনাটি ঘটেছিল সালমানের সঙ্গে। সেদিন রাত প্রায় 12:30। সালমান বাজার থেকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিল। কালো পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার মোটরসাইকেল বন্ধ হয়ে গেল। চারপাশ একদম নিস্তব্ধ। সালমান কয়েকবার বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করল, কিন্তু বাইকটা কোনোভাবে স্টার্ট হলো না। ঠিক তখনই ছপছপ ছপছপ করে পুকুরের পানিতে যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। সালমান টর্চ জ্বালিয়ে পুকুরের দিকে তাকাল, কিছুই নেই। সে আবার মোটরসাইকেলের দিকে ফিরতেই পেছন থেকে খুব আস্তে একটা মেয়ের কণ্ঠ ভেসে এল, ভাই আমাকে একটু বাড়ি পৌঁছে দিবেন। সালমানের বুকের ভিতরটা যেন কেঁপে উঠল। সে ধীরে ধীরে পেছনে তাকিয়ে দেখল, পুকুরের ধারে সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মাথার চুল পুরো মুখ ঢেকে রেখেছে, তার কাপড় থেকে টপ 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 করে পানি পড়ছে। সালমান সাহস করে বলল, আপনি এখানে এত রাতে কি করছেন? মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু হাত তুলে পুকুরের দিকে ইশারা করল। তারপর বলল, আমার বাড়ি ওই পারে। রাকিব সালমান অবাক হয়ে বলল, ওই পারে তো কোনো বাড়ি নেই। মেয়েটা এবার মাথাটা ধীরে ধীরে চুলের ফাঁক দিয়ে সে মুখটা দেখতে পেল। সেটা দেখে সালমানের শরীর যেন অবশ হয়ে গেল। মুখটা মানুষের মতো, চোখ দুটো সম্পূর্ণ কালো, আর ঠোঁটের কোণ দিয়ে কালো পানি ঝরছে। সালমান পিছিয়ে আসতে লাগলো, আর ঠিক তখনই মেয়েটি হাসলো, আর পুকুরের ভেতর থেকে একসঙ্গে অনেকগুলো কণ্ঠ চিৎকার করে উঠল, ওকে নিয়ে আয়, ওকে নিয়ে আয়।
সালমান দৌড়ে মোটরসাইকেল ফেলে রাস্তার দিকে পালালো, কিন্তু কয়েক পা এগোতেই তার মনে হলো কেউ তার পেছনে দৌড়াচ্ছে, ছপ 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 করে, কিন্তু কোনো পায়ের শব্দ নয়, যেন পানির ভেতর থেকে কেউ ভিজে শরীর নিয়ে তার পেছনে আসছে। সালমান আর পেছনে তাকালো না। কিছুদূর গিয়ে সে গ্রামের মসজিদের সামনে পড়ে গেল। লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেল। পরদিন সকালে কয়েকজন মিলে কালো পুকুরের কাছে গিয়ে তার মোটরসাইকেলটা নিয়ে আসে, কিন্তু সেখানে গিয়ে তারা এমন একটা জিনিস দেখতে পায় যেটা আজও গ্রামের মানুষ ব্যাখ্যা করতে পারে না। পুকুরের কাদার উপর খালি পায়ের অসংখ্য সাপ ছিল। সাপগুলো পুকুরের পানি থেকে শুরু করে রাস্তা পর্যন্ত এসেছে, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল সবগুলো পায়ের ছাপ সালমানের মোটরসাইকেলের চারপাশে ঘুরে আবার পুকুরের দিকে চলে গেছে, কিন্তু মানুষের পায়ের ছাপের মতো নয়। ছাপগুলো ছিল উল্টো, গোড়ালি সামনে আর পায়ের আঙ্গুল পেছনের দিকে। এরপর প্রায় 1 মাস সালমানের কোনো কথা বলেনি। এক রাতে হঠাৎ তার মা ঘুম থেকে উঠে দেখে সালমান জানালার সামনে দাঁড়িয়ে আছে। সে পুকুরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলছে, ওরা আমাকে ডাকছে। মা ভয়ে তাকে টেনে বিছানায় নিয়ে আসে। সালমান তখন কাঁপতে কাঁপতে শুধু একটাই লাইন বলেছিল, মা, কালো পুকুরে আমি একা যাইনি, ওরা আমার সঙ্গে বাড়ি পর্যন্ত এসেছিল। পরের দিন সকালে সালমানের ঘরের দরজার সামনে ভেজা কাদা পায়ের ছাপ পাওয়া যায়। সেই ছাপগুলো গিয়ে থেমেছিল তার বিছানার ঠিক পাশে, আর বিছানার নিচ থেকে উদ্ধার হয়েছিল এক মুঠো কালো পুকুরের পচা শ্যাওল। আজও গ্রামের মানুষ বলে, গভীর রাতে কালো পুকুরের পাশ দিয়ে গেলে পানির ভেতর থেকে প্রথমে একজনের কণ্ঠ শোনা যায়, ভাই, আমাকে বাড়ি পৌঁছিয়ে দিবেন। তারপর একসঙ্গে অনেকগুলো নাকি কণ্ঠ নাকি বলে, এবার একা ফিরবি না। সালমানের সেই ঘটনার প্রায় 3 মাস কেটে যায়। গ্রামের মানুষ ভেবেছিল সবকিছু হয়তো শেষ হয়ে গেছে। কালো পুকুরের পাশ দিয়ে রাতের বেলা যাওয়া বন্ধ করে দিয়েছিল সবাই, কিন্তু বর্ষা শুরু হওয়ার পর আবার অদ্ভুত অদ্ভুত ঘটনা যেন ঘটতে শুরু। এক রাতে গ্রামের জেলে মকবুল মাছ ধরতে গিয়ে দেখলো কালো পুকুরের মাঝখানে একটা নৌকা ভেসে আসছে। অদ্ভুত ব্যাপার হলো, নৌকাটা ছিল বহু বছর আগে হারিয়ে যাওয়া একটি পুরনো নৌকা, যেটা গ্রামের সবাই জানতো পুকুরের তলায় পড়ে আছে। মকবুল দূর থেকে তাকিয়ে দেখলো নৌকার মধ্যে একজন বসে আছে। লোকটা তার দিকে পিঠ দিয়ে বসে আছে। মকবুল চিৎকার করে বলল, কে ওখানে? কিন্তু লোকটি কোনো উত্তর দিল না। হঠাৎ সে ধীরে ধীরে মাথাটা ঘুরিয়ে মকবুলের দিকে তাকাল। মকবুলের হাত থেকে হারিকেনটা পড়ে গেল, কারণ লোকটার মুখটা ছিল ঠিক সালমানের মুখের মতো। কিন্তু সালমান তখন নিজের বাড়িতে ঘুমিয়েছিল। মকবুল দৌড়ে গ্রামে ফিরে এসে সবাইকে এই খবরটা দিল। কয়েকজন লোক নিয়ে তারা যখন পুকুরের কাছে গেল, তখন নৌকাটা আর সেখানে ছিল না। শুধু পানির উপর একটা জিনিস ভাসছিল, একটা পুরনো লাল গামছা। রাকিব গামছাটা দেখে সঙ্গে সঙ্গে চিনে ফেলল। সালমান সালমান গামছাটা দেখে সঙ্গে সঙ্গে চিনে ফেলল যে সে। সালমান কাঁপতে কাঁপতে বলল, এটা এটা আমার না, ওটা ওই মেয়েটার হাতে ছিল। সবাই যেন স্তব্ধ হয়ে গেল। আর ঠিক তখনই পুকুরের ভেতর থেকে একটা শিশুর কান্নার শব্দ শোনা গেল, মা, মা, আমাকে ওঠাও, আমাকে ওঠাও। সালমান হঠাৎ মাথা চেপে ধরে চিৎকার করতে লাগলো। তারপর সে এমন একটা কথা বলল যেটা শুনে সবাই ভয় পেয়ে গেল। ওরা পুকুরের নিচে নেই, ওরা পুকুরের নিচ থেকে বের হয়ে আসার রাস্তা খুঁজছে। সেই রাতেই গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ হাশেম চাচা সালমানকে নিয়ে এক পুরনো কবরস্থানে গেলেন। সেখানে তিনি একটা প্রায় ভেঙে পড়া কবর দেখিয়ে বললেন, এই মেয়েটার নাম ছিল রহিমা। প্রায় 30 বছর আগে ওই পুকুরে ডুবে মারা গিয়েছিল। সালমান অবাক হয়ে বলল, কিন্তু রহিমার লাশ তো পাওয়া যায়নি। হাশেম চাচা মাথা নাড়ল, না, শুধু রহিমা না, সেদিন আরো 5 জন নিখোঁজ হয়েছে। সালমানের বুক যেন শুকিয়ে গেল। তাহলে তারা কোথায়? হাশেম চাচা কোনো উত্তর দিল না, শুধু বললেন,
কালো পুকুরে কখনো 6 জনের বেশি মানুষকে একসঙ্গে দেখা যায় না, কারণ সপ্তম মানুষটা, তিনি কথা শেষ করার আগেই দূর থেকে ভেসে এলো ছপ 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 করে একটি শব্দ। তারপর অন্ধকারের মধ্যে একটি মেয়ের কণ্ঠ, সালমান তুমি এবার একা আসবে না। সালমান আর হাশেম চাচা দুজনেই পুকুরের দিকে তাকালেন। পুকুরের কালো পানির উপর এবার দেখা গেল 6টা মানুষের মাথা, আর তাদের ঠিক পেছনেই ধীরে ধীরে পানির ভিতর থেকে আরেকটা মাথা উঠছে। সেটা ছিল সালমানের মাথা। কিন্তু সালমান তখনও কবরস্থানে দাঁড়িয়ে। হাশেম চাচা সালমানের হাত শক্ত করে ধরে বললেন, দৌড়া, ওরা এবার তোমার ছায়াটাকে নিয়ে গেছে। সালমান আর হাশেম চাচা দৌড়ে কবরস্থান থেকে বেরিয়ে এলেন, কিন্তু কিছু দূর যেতেই সালমান হঠাৎ থেমে গেল। হাশেম চাচা চিৎকার করে বললেন, থামিস না, পেছনে তাকাস না। সালমান কাপা গলায় বলল, চাচা আমার পা দুটো কেউ যেন টেনে ধরেছে। হাশেম চাচা নিচে তাকিয়ে দেখলেন সালমানের পায়ের নিচে কোনো ছায়া নেই, অথচ চাঁদের আলোতে হাশেম চাচার নিজের ছায়া পরিষ্কার দেখা যাচ্ছে। আর ঠিক তখনই পেছন থেকে সালমানের কণ্ঠ শোনা গেল, চাচা আমাকে ফেলে কোথায় যাচ্ছেন? দুজনেই যেন জমে গেলেন, কারণ সালমান তো তাদের সামনেই দাঁড়িয়ে। হাশেম চাচা কোনোভাবে সালমানকে টেনে নিয়ে গ্রামের মসজিদের দিকে ছুটলেন। মসজিদ দরজায় পৌঁছাতেই পেছন থেকে একটি বিকট শব্দ হলো, মনে হলো ভারী কোনো মানুষ মাটিতে পড়ে আছে। হাশেম চাচা নিজেকে সামলাতে না পেরে একবার পেছনে তাকালেন। রাস্তার মাঝখানে সালমানের মতো দেখতে একজন দাঁড়িয়ে আসে, তার শরীর ভেজা, চোখ দুটো সম্পূর্ণ কালো, তার মুখে অস্বাভাবিক এক হাসি। সে ধীরে ধীরে বলল, চাচা আপনি ভুল সালমানকে নিয়ে যাচ্ছেন। হাশেম চাচা চোখ বন্ধ করে দিলেন। সারা রাত মসজিদের ভেতরে তারা বসে রইলেন। তারপর সকাল হওয়ার পর তারা মসজিদ থেকে বের হয়ে একটি হুজুরের কাছে যান এবং হুজুরের পরামর্শ অনুযায়ী কিছু ইবাদত, কিছু কাজ তাদেরকে করতে দেয়। তারা এই কাজ করার পর তারপর থেকে সালমানের সাথে এরকম আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু সালমান আর কখনোই ওই নদীর ধারে কাছেও যায়নি। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।